প্রশ্ন প্রশ্ন করতে করতে এতটা টায়ার্ড হয়ে যান, এরপরে তখন তারা কি করেন, তখন তারা যদি কোনো পটেনশিয়াল ক্যান্ডিডেটকে দেখেন, তাকে কিছুটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন করেন যেগুলো অন্য কাউকে করেন না। তো আজকে আমরা যে আলোচনা করব সেখানে এই ধরনের কিছু ব্যতিক্রমী বিধানগুলো আপনারা দেখতে পারবেন যদি এই প্রশ্নগুলো আপনাদেরকে ভাইভাতে করা হয়। আপনারা যদি উত্তর না দিতে পারেন, তো এই ক্ষেত্রে আপনার ইমপ্রেশন খুব বাজেভাবে নষ্ট হয়ে যাবে, হয়তো বা আপনাকে রিকমেন্ডেশন দিবে না। তো আমরা আজকে যে প্রভিশন গুলো পড়বো এগুলো আমরা হালকা হালকা ভাষা ভাষা নলেজ রাখি, কিন্তু একটু ভিতরে যাই না। আর বার এবং বিজিএস এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই যে আজকে যে 349 থেকে আমরা 399 যে যে ধারাগুলো পড়বো, এগুলা সবগুলাই হচ্ছে ম্যাজিস্ট্রেট বা কোর্ট রিলেটেড। মানে আপনি প্রিজাইডিং অফিসার হিসেবে কোর্টে বসে কি কি করবেন, মানে আপনি কিভাবে সাক্ষ্য নিবেন, কিভাবে আপনি সেন্টেন্স যদি দেন সেটাকে কনফার্মেশনের জন্য পাঠাবেন, কিভাবে আপনি ফাইন যদি দেন সে ফাইনটা লেভি করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনি যেহেতু ট্রান্সফারেবল জব, গভর্নমেন্ট জব করেন আপনি, আপনি একটা মামলার 3-4টা সাক্ষী নেওয়ার পর আপনার বদলি হয়ে গেল। তো এখন ধরেন আপনার বদলি হয়ে গেল, আপনি আরেকটা কোর্টে জয়েন করলেন, সেখানে ঠিক এরকম একটা মামলা পেলেন যেখানে আগের বিচারক দুইজনের সাক্ষী নিয়ে চলে গেল। এখন আপনি কি করবেন? আপনি কি সেই দুইজন সাক্ষীর কথার ভিত্তিতে রায় দিয়ে দিবেন, নাকি আপনি আরো এডিশনাল এভিডেন্স নেবেন? এই সমস্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো এই জন্য বলবো যে একটা ইনকুইজিটিভ মাইন্ড নিয়ে, হাজার রকমের জিজ্ঞাসা মাথায় নিয়ে এই ব্যাপারগুলো দেখবেন, যে নিজেকে কল্পনা করবেন বিচারকের চেয়ারে, ম্যাজিস্ট্রেট হিসেবে, এবং আপনি সেই বিষয়গুলোকে ওভাবে করে কল্পনা করে বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি বলে দিব, যেমন 349 অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট তাও জানার জন্য আর কি। যেমন এখানে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি কোনো ডিফারেন্ট কাইন্ডের পানিশমেন্ট দেয় বা একটু সিভিয়ার পানিশমেন্ট দেয়, সেক্ষেত্রে সেইটাকে এবং এখানে 106ও আছে, মানে মুচলেকা যদি নেয় শান্তি রক্ষার জন্য, এক্ষেত্রে কি করে, এক্ষেত্রে হচ্ছে সেইটাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেয়। এখানে এই ধারাটা এখন কেন কার্যকরিত নয় আমি বলি, কারণ আপনারা যখন সিভিল জাজ হিসেবে জয়েন করবেন, 1-2 বছর আপনারা হচ্ছে সিভিল জাজ হিসেবে থাকার পর আপনাদেরকে ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। তো সেখানে আপনারা শুরুতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যান। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে এখানে আপনাদেরকে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস এরকম বলা হচ্ছে আর কি। তো পাওয়ারটা দিয়ে দেওয়া হয় সাথে করে, কিন্তু 1-2 মাস পরেই বা খানিক সময় পরে আপনাদেরকে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। কারণ ম্যাক্সিমাম মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা ডিল করে, কারণ আপনাকে 164 নিতে হয়, রিমান্ড দিতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা করে। তো যখন আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তখন আর এই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের বিষয়গুলো আর সেখানে থাকে না। এই জন্য এগুলো অত ইম্পর্টেন্ট না। তাও জানার জন্য যে যখন কোনো সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ডিফারেন্ট কাইন্ড অফ পানিশমেন্ট বা সিভিয়ার কাইন্ড অফ পানিশমেন্ট দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই তিনি তার বসের কাছে সেটা পাঠাবেন। এই যে ফরওয়ার্ড করুন, প্রসিডিংসটা স্টে করে সেখানে তিনি ফরওয়ার্ড করুন। অথবা দেখেন, অথবা কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। তো তিনি যদি নিজে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয়ে যান, মানে হয়ে যান বলতে তাকে যদি সে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে তো আর পাঠানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তাও একটু আমরা দেখে যাবো আর কি। আবার এখানে বলা হচ্ছে ধরেন যখন একের অধিক, ধরেন এখানে 3জন আসামি, এর মধ্যে এই আসামিটা একটা ডিফারেন্ট কাইন্ডের পানিশমেন্ট তার দরকার, হ্যাঁ, বা তার একটু সিভিয়ার পানিশমেন্ট দরকার, তখন এই 3জন সবাইকে মিলে এই মামলাটা তিনি উপরে তার সিএমএম বা সিজিএম এর কাছে পাঠিয়ে দিবেন। এরপরে যার কাছে পাঠাবেন তিনি কি করতে পারেন, তিনি হচ্ছে এই সাক্ষীদেরকে আবার পরীক্ষা করতে পারেন, কোনো সাক্ষীকে রিকল করতে পারেন, ফার্দার এভিডেন্স নিতে পারেন। এরপর তিনি তার জাজমেন্ট পাস করবেন। এখানে যে কথাটা একটু আগে বলছিলাম, যে কনভিকশন অন সেন্টেন্স পার্টলি রেকর্ডেড বাই ওয়ান সেশন জাজ। 349 এই হচ্ছে সেশন জাজের নিয়ে আলোচনা, মানে দায়রা আদালত নিয়ে আলোচনা করছে। বলা হচ্ছে মামলা সাক্ষ্য গ্রহণ করতে করতে, আপনি ধরেন এখানে সাক্ষী হচ্ছে ধরেন 7 জন, আপনি 3জন সাক্ষী নিয়ে আপনি বদলি হয়ে গেলেন। তো তাহলে 3জন নিলেন হচ্ছেন ধরেন এ জাজ, আর 4জন নিবে হচ্ছে বি জাজ, যেই যিনি পরবর্তীতে সেখানে তার স্থলাভিষিক্ত হলেন, বদলি হওয়ার। এ চলে গেল ধরেন হচ্ছে ঢাকাতে, বি সেখানে ধরেন এটা ছিল হচ্ছে চট্টগ্রামের আদালত। তো মিস্টার এ এই আদালতে ছিল, তিনি ঢাকায় বদলি হয়ে গেলেন, বি চট্টগ্রাম আদালতে সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে এ বদলি হওয়ার আগে এই মামলায় 3জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, এখন আরো 4জন সাক্ষী সাক্ষ্য রয়ে গেছে। এই যে পার্টলি সাক্ষ্য নেওয়ার যে ব্যাপারটা, এক্ষেত্রে কিভাবে রায় দেওয়া হয়, এটা ভাইবাতে প্রচুর জিজ্ঞেস করে, যদিও বিষয়টা খুব কমন সেন্সের, কিন্তু আমরা এই যে ধারাটা পড়ি নাই দেখে আমরা আমাদের কনফিডেন্সের সাথে উত্তরটা দিতে পারি না। তো সেটা একটু আমরা এখান থেকে দেখে নিই। বলা হচ্ছে ওয়েন এভার এনি সেশন, এডিশনাল সেশন অথবা জয়েন্ট সেশন, মানে মানে মোট কথা দায়রা আদালত, আফটার হ্যাভিং হার্ড মানে কোনো মামলা তিনি শুনেছেন, কোনো সাক্ষ্য গ্রহণ করেছেন, হ্যাঁ, এবং এখানে বলে যে সিজেস টু এক্সারসাইজ জুরিসডিকশন দেয়ার ইন, মানে তিনি হচ্ছে তিনি সেখানে আর থাকতে পারছেন না, তার মানে তাকে বদলি করে দেওয়া হয়েছে। এন্ড ইট সাকসিডেড বাই অ্যানাদার সেশন জাজ, আরেকজন দায়রা আদালত বা এই যে একটু পর্যন্ত
আরেকজন দায়রা আদালত সেখানে গেলেন, তিনি হতে পারেন দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, অথবা জয়েন্ট দায়রা আদালত হতে পারে। তো as the case may be, who has and who exercise such jurisdiction, বুঝতে পারলাম, the judge so succeeding may বলা আছে, may act on the evidence so recorded, মানে ধরেন কথার কথা, একটা মামলার 4জন সাক্ষী আছে। তো এই ইনি হচ্ছেন এ জাজ, এই জাজ এই 4জন সাক্ষী সবগুলো সাক্ষী নিয়ে নিলেন, নেওয়ার পর তিনি রায়টা দেওয়ার আগে বদলি হয়ে গেলেন। এখন বি, তিনি আরেকজন জাজ, তিনি এর স্থলাভিষিক্ত হলেন, এর জায়গায় তিনি চলে আসলেন। এখন এই বি কি করতে পারেন, সেখানে বলা হচ্ছে যে হি মে অ্যাক্ট অন দ্য এভিডেন্স ও রেকর্ডেড। এই যে 4জন সাক্ষর, মানে এই জাজ যে 4জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে এটার উপর তিনি অ্যাক্ট করতে পারেন। মানে এই যে বি যেটা করতে পারেন, যে তার প্রিডিসিসর তো হচ্ছে বি, সরি যেহেতু 4জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, বি এটার উপর অ্যাক্ট আপন করতে পারেন। অর পার্টলি রেকর্ডেড বাই দ্য হিজ প্রিডিসিসর এন্ড পার্টলি রেকর্ডেড বাই হিমসেলফ, অথবা যদি দেখেন যে এ যাওয়ার আগে 2জন সাক্ষী সাক্ষ্য নিয়েছে, তাহলে বি আরো 2জন সাক্ষী নিয়ে নেবেন। তাহলে এই বি দুজন, এটাকে পার্টলি আমরা রেকর্ড বলছি। অথবা তিনি যদি মনে করেন যে হ্যাঁ 4জন সাক্ষী সাক্ষ্য নেওয়া হয়েছে, আমি মানে আমি কনভিন্স না, তিনি চাইলে আবার এই সাক্ষীদেরকে আবার রিসামন করতে পারেন, যে আমি আবার সেটা শুনবো। একটা কথা আছে, এই ব্যতিক্রমটা একটু বলি আপনাদেরকে। সাধারণত একবার শুনে ফেললে আবার শোনা যায় না, যে কথাটা বলা হচ্ছে, এইটা হচ্ছে তার ব্যতিক্রম, যে জজ সাহেব চাইলে আবার নতুন করে সাক্ষীদেরকে ডেকে পুরো ঘটনাটা আবার শুনতে পারে। এটা হচ্ছে, এই ধারা হচ্ছে সেই বিধানের ব্যতিক্রম। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। এটা কেস ল থেকে দেখাই আমি। এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম বিষয় আর কি, মানে এগুলো জানা থাকলে ভাইবা বোর্ডে খুব স্মার্টলি অ্যান্সার করতে পারবে। মানে অ্যাটলিস্ট ভয় লাগবে না, কারণ কমন বিষয়গুলো তো সবাই জানে। সুতরাং আমি এগুলো জানি, তাহলে ভয়ের আর কোনো কারণ নেই। ওই যে যে বিধানটার কথা বলছিলাম, যে দ্য জাজমেন্ট মাস্ট বি ডেলিভার্ড বাই দ্য জাজ হু হ্যাজ হার্ড দ্য এভিডেন্স, এরকম একটা বিধান ছিল। হ্যাঁ, এই বিধানটার ব্যতিক্রম হচ্ছে এটা, মানে সাধারণত নিয়ম হচ্ছে যে যেই জজ সাহেব মামলার সকল সাক্ষীদেরকে শুনেছেন তিনি রায়টা দিয়ে যাবেন। কিন্তু আমাদের যেহেতু ট্রান্সফারেবল জব, বদলি হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে তার জুরিডিকশন কেড়ে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হচ্ছে তার এক্সেপশন। সেক্ষেত্রে কি হবে, যেমন যেটা একটু আগে বললাম, যে এ জাজ এবং বি জাজ, মোট সাক্ষী হচ্ছে 4জন, তিনি 4জনের সাক্ষ্যই নিয়ে নিলেন। বি এসে সেই সাক্ষ্যের উপর ডিপেন্ড করে রায় দিতে পারেন, অথবা বি বলতে বলতে পারেন যে না আমি আবার শুনবো, তিনি রিসামন করতে পারেন উইটনেসদেরকে। হ্যাঁ, অথবা তিনি রিকমেন্স দ্য ট্রায়াল, তিনি ট্রায়ালটা আবার নতুন করে শুরু করতে পারেন, মানে তাকে একদম ওয়াইড স্প্রেড একটা ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে। অথবা এই 4জনের মধ্যে 2জনের সাক্ষী নিলেন, বি এসে বাকি 2জনে নিয়ে নিলেন, নিয়ে এখন তিনি পার্টলি হার্ড একটা ব্যাপারকে নিজের মতো করে রায় দিতে পারেন। অর্থাৎ একদম ফ্লেক্সিবল রাখা হয়েছে, কোনো কঠিন কোনো কিছু না। অনেক সময় এটা কিন্তু ওই আমরা কমন সেন্স থেকে উত্তর দিই, মানে ভাইবা বোর্ডে এটা কিন্তু করা যাবে না। কমন সেন্স থেকে উত্তর দিলে অনেক সময় হয়, কিন্তু যদি জিজ্ঞেস করে আপনি কি জেনে বলছেন না কমন সেন্স থেকে বলছেন, তখন কিন্তু আপনি ধরা খাবেন। ভাইবা বোর্ডে কখনো বলবেন না যে স্যার আমি কমন সেন্স থেকে বলছি, নো, এটা কিন্তু সুইসাইডাল হবে। বলতে হবে স্যার এটা আমি ল থেকে বলছি, স্যার আমি পড়েছি। যদি বলে যে ধারা ধারা মনে নাই থাকতে পারে, এটা সবটাই হিউম্যানলি সবসময় পসিবল না যে ধারা মনে থাকে। বাট কখনো উত্তর দিবেন না যে কমন সেন্স থেকে বলেছি। আমাদের এক সহকর্মীকে এরকম প্রশ্ন করেছিল তৎকালীন চেয়ারম্যান, যে আপনি কি জেনে বলছেন না কমন সেন্স থেকে বলছেন, তখন সে বলছিল যে কমন সেন্স থেকে বলছে। তখন তাকে খুব মানে ওনাকে মানে বাজেভাবে একটা রিয়েক্ট করছিল আর কি, যে আপনি ল না জেনে কমন সেন্স থেকে বিচার করবেন, এটা বলছে। তারপরে দেখেন এখানে এই যে দায়রা আদালত যদি মনে করে যে ফার্দার এক্সামিনেশন অফ এনি উইটনেস দরকার, হ্যাঁ, যার এভিডেন্স তার আবার নতুন করে রেকর্ড করা দরকার, কিসের জন্য? এই যে সবকিছু কার নামে চালাই দেওয়া হয়, যে বলে না সব আল্লাহর নামে, এখানে হচ্ছে সবকিছু ন্যায় বিচারের নামে, বলা হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে। ইন্টারেস্ট অফ জাস্টিস শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে। আমরা যে কোনো অর্ডার দিই লাস্টে একটা লাইন লিখে দিই যে ন্যায় বিচারের স্বার্থে মঞ্জুর করা হবে, এই কথাটা এখানে আসছে, এই ইন্টারেস্ট অফ জাস্টিস। হি মে রিসামন এনি সাচ উইটনেস। ধরেন এখানে 4জনের মধ্যে একজন সাক্ষীর সাক্ষ্য খুবই ইম্পর্টেন্ট, যেটা
যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকিউজড এর গিল্ট অথবা ইনোসেন্স প্রমাণ করতে পারবো, মানে প্রতীয়মান হবে আমার সামনে, আমি ম্যাজিস্ট্রেট। তো এই ক্ষেত্রে আমি তিনজনের মধ্যে যে 2 নম্বর সাক্ষী যে যে খুব গুরুত্বপূর্ণ, তাকে আমি আবার রিসামন করব, তাকে আমি আবার ডাকবো, ডাকে তাকে আমি আবার পরীক্ষা করবো। কারণ সাক্ষ্য নেওয়ার দায়িত্বটা কার? সাক্ষ্য নেওয়ার দায়িত্ব কার? সাক্ষ্য কে নেয়? এভিডেন্স এক করছেন না? সাক্ষ্য কে নেয়? সাক্ষ্য কে নেয়? সাক্ষ্য কি পার্টিরা জোর করে দিতে পারে? বিচারক। যদি আদালত না নেয়, আদালত নেয়। সুতরাং এই যে বারবার একটা কথা বলি যে কোনটা কার কাজ সেটা বুঝতে হবে। চার্জ গঠন সম্পূর্ণ কার কাজ? চার্জ আদালত। পার্টিরা আদালতে। পার্টিরা জোর করে বলতে পারে স্যার আমাকে ডিসচার্জ দেন বা আমাকে চার্জ করেন, এটা সম্পূর্ণ আদালতের কাজ। কিছু কিছু বিষয় টোটালি আদালতের কাজ। তো এই যখন আদালতের টোটালটা যখন আদালতের কাজ, আপনি যেহেতু আদালত হতে যাচ্ছেন, একজন বিচারক হতে যাচ্ছেন, আপনি অবশ্যই আদালতের ফাংশন গুলা জেনে ভাবে বোর্ডে যাইতে হবে আপনাকে। তো এখানে যদি এরকম আপনাকে একটা প্রশ্ন করে যে আচ্ছা মিস্টার, ধরেন এখানে আমাদের কাব্যকে বলে যে কাব্য সাহেব, আপনি ধরেন একজন যুগ্ম জেলা জজ হিসাবে একটা জেলায় পদায়িত হলেন, সেখানে আপনি একটা মামলা এরকম পেলেন যার সাক্ষী হচ্ছে 7 জন। আপনার প্রিডিসিসর সেই আহ 7 জন সাক্ষীর মধ্যে 4 জনের সাক্ষ্য নিয়ে নিল। এখন আপনি কি করবেন? আপনি কি এই 4 জনের সাক্ষ্যকে আর মানে সাক্ষ্যের উপর বেস করে রায় দিয়ে দিবেন, নাকি 3 জনের সাক্ষ্য নিবেন, নাকি হচ্ছে আপনি আবার নতুন করে ট্রায়াল স্টার্ট করবেন, নাকি আপনি যে কোনো সাক্ষীকে রাখতে পারেন? তো এই এই পুরো বিষয়টা জিজ্ঞেস করতে পারেন। তো আপনি আইন জেনে জেনে বলবেন হ্যাঁ স্যার আমি 4 জনের সাক্ষী যেভাবে আছে সেভাবে রাখতে পারি, চাইলে সেই 4 জন থেকে আমি যে কোনো একজনকে আবার ডাকতে পারি, চাইলে আমি মানে বাকি 3 জনের সাক্ষ্য তো নিবই, চাইলে আমি হচ্ছে আবার 7 জনের সাক্ষী একসাথে নতুন করে নিতে পারি, চাইলে আমি নতুন করে একটা ট্রায়াল রিকমেন্স করতে পারি, চাইলে আমি এই 4 জন থেকে যে কোনো একজনকে আবার ডাকতে পারি, মানে আমি চাইলে যে কোনো কিছুই করতে পারি। তো যখন এরকম কোনো সাক্ষীকে আবার ডাকা হবে, তখন তাকে এই যে রি এক্সামিন করা হবে, ক্রস এক্সামিন করা হবে, আবার রি এক্সামিন করা হবে, মানে ওই যে এভিডেন্স অ্যাক্টের 137, 136, ঠিক আছে? ওই যে যে ক্রমটা যেটা আছে সেটা ফলো করা হবে। ওকে, এটা গেল। তো তাহলে 349 হচ্ছে, 349-এর ট্রু হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, মানে এক ম্যাজিস্ট্রেট যখন আর এক ম্যাজিস্ট্রেট যখন বদলি হয়ে যাবেন, তখন সেই ম্যাজিস্ট্রেটের জায়গায় যখন আরেকজন ম্যাজিস্ট্রেট আসবেন, তিনি যখন এরকম একটা পার্টলি হার্ড কেস পাবেন, তিনি সেম কাজ করতে পারেন, কোনো সাক্ষীকে আবার রিকল করতে পারেন, ফার্দার এভিডেন্স নিতে পারেন, তারপরে তিনি তার মতো জাজমেন্ট দিতে পারেন। এই 349 হচ্ছে ম্যাজিস্ট্রেটের জন্য, আর 349-এর এই হচ্ছে কার জন্য? সেশন জজ। সেশনস জজ। সেম রুল, সেম প্রসিজার। এটা কিন্তু অনেকে আমরা এমনিতেই করি, কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি কথাটা কোথায় বলা হয়েছে। তো আজকে আমরা সেটা জেনে গেলাম। এরপরে আমরা দেখবো 350-তে কি বলা হচ্ছে দেখেন। Whenever any magistrate after having heard or recorded the whole or any part of the evidence, তিনিও তার হচ্ছে জুরিডিকশন হারাই ফেলেন, মানে ওখান থেকে বদলি হয়ে যাচ্ছেন বা তার এটা নিয়ে নেওয়া হয়েছে, ইজ সাকসিডেড বাই অ্যানাদার ম্যাজিস্ট্রেট, তখন সেম হি মে অ্যাক্ট সেম, তিনি ওই তার প্রিডিসিসরের যে রেকর্ড করা এভিডেন্সের উপর তিনি কাজ করতে পারেন, অথবা তিনি কোনো সাক্ষীকে রিসামন করতে পারেন, অথবা নতুন করে ট্রায়াল রিকমেন্স করতে পারেন। আর তার কাছে যদি মনে হয় কোনো ফার্দার এক্সামিনেশন, কোনো উইটনেসকে দরকার, তিনি সেটা করতে পারেন। সেম সেম বিধান। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? কনভিকশনের ক্ষেত্রে। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা ম্যাজিস্ট্রেট হবেন ইনশাল্লাহ, আপনারা 351টাকে ইউজ করেন কিন্তু জানান না যে এই ক্ষমতা আপনাদেরকে কোথায় দেওয়া হয়েছে। অনেক সময় এমন একজন ব্যক্তি কোর্টে থাকে, হ্যাঁ, সে বাদী পক্ষের, বাদী পক্ষে না, বেসিক্যালি আসামি পক্ষ থেকে থাকে। তো দেখা যাচ্ছে যে সে নিজেই কোনো একটা অপরাধের সাথে জড়িত, মানে মে অ্যাপিয়ার টু হ্যাভ বিন কমিটেড এন অফেন্স, বাট সে, তাকে কোনো আপনি অ্যারেস্ট করে আনা হয় নাই, তাকে সমন দিয়েও আনা হয় নাই, বাট আদালতের সাক্ষ্য নিতে 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 তার কাছে মনে হচ্ছে যে আসলে তো এই লোকটা তো আসামি, এই লোকটা তো আসলে অপরাধটা করছে। তখন আপনি কি করবেন? তখন কি তাকে আপনি ইনস্ট্যান্ট আটক করতে পারবেন? পারবেন? কমন সেন্স থেকে বলেন আমার সাথে, আগে আগে পরে আইন জানবো। জি। আটক করা উচিত না? এটাই বলা জি। হচ্ছে। পার্সন, এখানে শর্ত হচ্ছে কি, এনি পার্সন যাকে অ্যারেস্ট করে আনা হয় নাই অথবা যাকে সমন দিয়ে আনা হয় নাই, যে কোর্টের মধ্যে আছে, কোন স্টেজে, কোন ইনকোয়ারি অথবা ট্রায়াল স্টেজে, যখন আদালতের কাছে মনে হয় মানে হি মে হ্যাভ কমিটেড সাম অফেন্স, সে কোনো অফেন্স করেছে, তখন আদালত চাইলে তাকে কি করতে পারে? ডিটেইন করতে পারে। কি করতে পারে? ডিটেইন করতে ডিটেন পারে, করতে পারে। অ্যাজ ইফ হি হ্যাজ বিন অ্যারেস্টেড অর সামন, মানে যেন তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে, অথবা যেন সে সমনে এসেছে এবং সো প্রশ্ন হচ্ছে, আদালত চলাকালীন সময়ে যদি আদালতের কাছে মনে হয় কোনো ব্যক্তি কোনো অপরাধের সাথে জড়িত, প্রতীয়মান হয়, এই যে আদালতের এই যে একটা কথা বারবার আমি বলি, এই শব্দটা খুব করেন, প্রতীয়মান। এটার, এটা আমরা আমরা যেরকম আল্লাহকে না দেখে বিশ্বাস করি,
অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, এটাও ঠিক সেম, প্রতীয়মান। মানে প্রতীয়মান কেমন হয়, কি হয়, এটা আদালত তার রিজন দিয়ে বুঝাবে, বাট এই শব্দটা সবখানে ইউজ করা হয়। দুইটা শব্দ, যেটা একটু আগে বলছিলাম যে ন্যায় বিচারের স্বার্থে, আর এই শব্দটা প্রতীয়মান হয়, যে আপনি লিখে দিলেন যে সার্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে মিস্টার এক্স অপরাধটা করেছে, সার্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে মিস্টার এক্স অপরাধটা করে নাই। এই প্রতীয়মান হয় যে কিসের উপর হয়, এটা শুধু ওই বিচারক জানে, তার আল্লাহ জানে। আর হচ্ছে নিশ্চয়ই তার রিজনিং সেখানে থাকবে, কিন্তু এই প্রতীয়মান টার্মটা তাকে, তার অনেক বিশাল একটা সুপার পাওয়ার, কিন্তু এটাকে ব্যাখ্যা করে তাকে একটু স্পিকিং করতে হয় আর কি। এটাকে আমরা বলি স্পিকিং অর্ডার। যে প্রতীয়মান কেমনে হয়েছে এটা আপনি আপনার আদেশের মাধ্যমে বুঝাই দেন। তো যেই বিচারক যত সুন্দর করে তার এই প্রতীয়মান হওয়ার বেসিসটা মানে এক্সপ্রেস করতে পারে, তার রায়টা তত বেশি সাউন্ড হয় এবং তত বেশি সাস্টেইন করে। তো এই জন্য বলা হচ্ছে যে আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে কোনো একটা ব্যক্তি মে হ্যাভ অ্যাপিয়ার টু হ্যাভ কমিটেড আ ক্রাইম, একটা ক্রাইম করতে পারে, তখন আদালত চাইলে তাকে ডিটেন করতে পারে, যদিও সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে আনা হয় নাই অথবা সমন দিয়ে আনা হয় নাই। ক্লিয়ার? তার মানে আপনি চাইলে কোর্ট চলাকালীন সময় যে কাউকে কি করতে পারেন, আটক করতে পারেন। আমরা এরকম করেছি, মানে এটা করা যায় যে এই আপনাকে পুলিশকে বলা যে উনাকে ধরেন, উনাকে ডকে তুলেন, ডিটেইন করেন, হাজতে নিয়ে যান, করা যায়। এরপরে একটা মজার বিষয় আছে, কিছুদিন আগে আপনারা একটা বিষয় দেখছেন যে এক বিচারক হচ্ছে ওই যে পেপার ওয়েট মারিয়ে দিছে হচ্ছে এক লয়ারের মাথার মধ্যে, 352, যে কোর্ট টু বি ওপেন। ওখানে বলা হচ্ছে যে তখন দেখলাম যে অনেকে কমেন্টস করছে যে কোর্টে মানুষ আসবে না তো কি আসবে, অবশ্যই আসবে, কোর্টে মানুষ আসবে, ওপেন কোর্ট। বিচার তো হচ্ছে বলে না যে নট নট অনলি টু বি ডান বাট মানে মানে এই সিন টু বি ডান, হাউ ইট ইজ ডান, যে কিভাবে করা হচ্ছে এটাও দেখাইতে হবে, যে বিচার কিভাবে করা হচ্ছে সেটাও দেখানো হবে, দেখানো উচিত। তো শোন টু বি ডান, কিভাবে করা হচ্ছে। তো এই জন্য ওপেন কোর্টে বিচার হবে। যে কথা, আহ, বিষয়টা হচ্ছে ক্রিমিনাল কোর্ট যেখানে ইনকোয়ারি অথবা ট্রায়াল করছে সেটাকে আমরা ওপেন কোর্ট ধরে নিব। এভরিওয়ান শ্যাল হ্যাভ অ্যাক্সেস টু দ্য কোর্ট আনলেস, আনলেস, এবারে বলা হচ্ছে যে এভরিওয়ানের কথা বলা হচ্ছে যে সবাই সেখানে অ্যাটেন্ড করতে পারবে, তবে বিচারককে একটা ক্ষমতা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বিচারক যদি মনে করে যে কোনো পাবলিক ইন জেনারেল অথবা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে সেখান থেকে তার অ্যাক্সেস অফ করে দিতে পারে, যে ইউ আর নো লঙ্গার অ্যালাউড টু এন্টার দ্য কোর্টরুম, তুমি কোর্টরুমের বাইরে চলে যাও। এটা পাবলিক জেনারেল হতে পারে, মানে এই যে সকল লোককে বের করে দিতে পারে, অথবা যে কোনো একজনকে বের করে দিতে পারে। ক্লিয়ার? পাবলিক ইন জেনারেল হতে পারে, অথবা একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল হতে পারে, যে আপনি এখন কোর্ট থেকে বের হন। অনেক সময় দেখা যায় যে PW1, PW2, PW3 সবাই আসছে, তো PW1 এর সাক্ষী হচ্ছে, তো একে যখন জেরা করা হচ্ছে, PW2 কোর্টে থাকে, সে কিন্তু শুনে শুনে সতর্ক হয়ে যাচ্ছে যে আমাকে এই কোশ্চেন ধরতে পারে। যারা এক ধরনের ভাইবার মতো না, যে বলা PW1 কে বলা হচ্ছে ঘটনার দিন আপনি আহ আসামিকে দেখেছেন, সে বলতে হ্যাঁ দেখেছি, বলে যে আপনি তো দেখেন নাই। তো এইভাবে প্রশ্ন করতে করতে এরা কিন্তু কান খাড়া করে শুনে শুনে এরা সতর্ক হয়ে যায়। তখন কোর্ট কি করে, কোর্ট করে যে PW1 এর সাক্ষের সময় PW2, PW3 কে বলে যে আপনারা কোর্টের বাইরে চলে যান। এইটা হচ্ছে সেটা, যে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে বলে শ্যাল নট হ্যাভ অ্যাক্সেস অর রিমেইন ইন। যে রিমেইন ইন মানে কি, আপনি এই মুহূর্তে কোর্টে থাকতে পারবেন না। কারণ আপনি যদি কোর্টে থাকেন, PW1 কে যে জেরাগুলো করা হচ্ছে সেগুলো আপনি শুনে শুনে আপনি কি হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন, আপনি মিথ্যা বলা শুরু করবেন। এই জন্য যাতে করে সে একদম নতুন ভাবে তাকে জেরা করা যায়, যাতে করে সে সতর্ক না হতে পারে, এই দুজনকে কোর্টের বাইরে চলে যেতে বলা হয়, যে ইউ ক্যানট রিমেইন ইন দ্য কোর্ট। তো 352 এর মেইন আইডিয়া হচ্ছে কোর্ট ওপেন থাকবে সবার জন্য, তবে আদালত চাইলে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে অথবা ইন্ডিভিজুয়ালসকে অথবা পাবলিক ইন জেনারেলকে বলতে পারে যে আপনি এই কোর্ট রুমে বা কোর্ট বিল্ডিং এ বাইরে চলে যান। এটা কোর্ট বলতে পারে। এখানে কিন্তু আবার আপনি অধিকার দেখাতে আসবেন না, হ্যাঁ এটা পাবলিক কোর্ট, এটা কেন থাকতে পারবো না, এটা আদালত পারে। আদালত চাইলে যে কাউকে বলতে পারে যে আপনি কোর্টের বাইরে চলে যান, এখানে রাগ করার কিছু নেই। এরপর হচ্ছে এটা বোঝা গেছে। জি স্যার। এবার 353, খুবই মজার বিষয়গুলো, আমরা জাস্ট টেনে টেনে চলে যাবে। বলা হচ্ছে এভিডেন্স অবশ্যই সাক্ষীর সম্মুখে নিতে হবে। কি নিতে হবে? সাক্ষীর উপস্থিতিতে। সাক্ষ্য সবসময় আসামির বা তার আইনজীবীর উপস্থিতিতে নিতে হবে। এখানে আমরা যে দেখেন, এই যে অ্যাকিউজড অথবা সে যদি তার যদি আপনি তাকে যদি আপনি পার্সোনাল অ্যাটেন্ডেন্স যদি মওকুফ করেন যে না আপনাকে কোর্টে হাজির হইতে হবে না, তাহলে তার পক্ষে তার কে থাকবে, কে থাকবে? তার উকিল থাকবে। তাহলে সাক্ষ্য সবসময় একিউজড অথবা তার প্লিডারের কি প্রেজেন্সে হইতে হবে। লিখছেন এটা, যে সাক্ষ্য গ্রহণ সবসময় একিউজড মানে আসামির, অথবা আসামিকে যদি তার সময় আবেদন মঞ্জুর করা হয় বা বলা হয় যে না তুমি কোর্টে না থাকলেও সমস্যা নাই, মানে ইফ হিজ পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ ডিসপেন্স উইথ, তখন ইন দ্য প্রেজেন্স অফ হিজ প্লিডার সম্মুখে সাক্ষ্য গ্রহণ করা যায়। অর্থাৎ সাক্ষ্য গ্রহণ সবসময় আসামি অথবা তার উকিলের মানে প্রেজেন্সেই করতে হবে, এটা হচ্ছে নিয়ম। স্যার একটা কোশ্চেন।
হ্যাঁ, বলেন। সাক্ষী হয়ে যাওয়ার পরে কি মানে কোনো ডকুমেন্টস দেওয়া যায় মানে এভিডেন্স হিসেবে? হ্যাঁ, এটা আপনি এটাকে এক্সিবিট বলে আর কি, আপনি দিতে পারেন সেটা। শেষ হওয়ার সময় না, মানে সাক্ষ্য গ্রহণ শেষের দিকে আপনি এক্সিবিট করতে পারেন যে আমি এই ডকুমেন্টে, যেমন আইও এসে হচ্ছে আপনার এফআইআর এক্সিবিট করে, তারপর চার্জশিট এক্সিবিট করে, হ্যাঁ, জব্দ তালিকা এক্সিবিট করে, এগুলো এক্সিবিট করা যায়। এক্সিবিট মানে এটা প্রদর্শনী নাম্বার পরে, পদ 1 2 এরকম করে পরে আর কি, সিভিল কোর্টের মতো। নাইলে আপনি কি দেখে বিচার করবেন? ডকুমেন্টস, এগুলাকে ডকুমেন্টস বলে আর কি। সাক্ষ্য মানে কি? এই কাব্য বলতো, সাক্ষ্য মানে কি? দুদিন পড়াইছিলাম না? সাক্ষ্য মানে কি? জি ভাইয়া, এটা স্টেটমেন্ট অথবা কোনো ডকুমেন্ট। ডক। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম ওরাল অথবা ডকুমেন্টারি এভিডেন্স। স্যার, হ্যাঁ, বলেন। আমার হচ্ছে আমি একটা মামলায় PW1 এর সাক্ষী হয়ে গেছে। হুম এখন নেক্সট ডেট জেরা। তো আমি কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারিনি, মানে বাদী ওটা জোগাড় করতে পারেনি ওই দিন। হুম হুম। এখন আমি জেরার সময় কি ওই ডকুমেন্ট গুলো সাবমিট করতে পারবো? না, আপনাকে তাকে আবার কোর্টে তুলতে, জেরা তো হচ্ছে সম্পূর্ণ ডিফেন্সের, মানে কোর্টে বল চলে গেল। মানে আপনার সাক্ষী এখন কোর্টে দাঁড়াচ্ছে টু বি ক্রস এক্সামাইন্ড, রাইট? সে কিন্তু নিজের পক্ষে এখন আর কিছু বলার সুযোগ নেই। হ্যাঁ, হুম। সে এখন ওই জেরার উত্তরগুলো দিবে, তো সে এসে বলতে পারবে না স্যার আমার এগুলো এক্সিবিট করেন। তাহলে কি করতে হবে? কমন সেন্স কি বলে? তাকে রি এক্সামিনেশন করবেন। কি করবেন? রি এক্সামিনেশন মানে রিকল করে আবার তাকে ডাকাবেন, ডাকায়া সে আবার নিজের পক্ষে পুনঃ জবানবন্দি, এটা কি বলে? পুনঃ। মানে আবার সাক্ষী দেওয়াইতে হবে? হ্যাঁ, দিয়ে বলে স্যার আমার এই কাগজগুলো আমি এক্সিবিট করবো। তো যখন কাগজগুলো যখন এক্সিবিট করবো তখন তাকে আবার পুনঃ জেরা করা যাবে। ক্লিয়ার? জি স্যার। এটাকে বলে রিকল। তো সাক্ষীকে আবার রিকল করবেন, ডাকাবেন, ডাকায় ওই যে জিনিসগুলো দিতে পারেন না সেগুলো সেখানে জমা দিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার। হুম। এরপর দেখেন 354 353 গেল। এখানে হচ্ছে ওই যে 355 বলতেছে যে যখন এই ধরনের আপনি মানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন তখন সে একটা মেমোরান্ডাম বানাবেন, বানায় সেখানে আপনি সাইন করবেন। এগুলা খুব নিয়ম মাফিক বিষয় আর কি, এগুলো তো জানার প্রয়োজন নাই। আমরা এখন চলে যাই। আর এভিডেন্স হচ্ছে সবসময় মনে রাখবেন, যখন জাজ হবেন যে স্যার এটাকে নিজের হাতে লিখতে হবে, লিখতে লিখতে তো স্যার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো এটা এটা বিষয় হচ্ছে আপনি নিজের হাতে লিখতে পারেন অথবা আপনি কাউকে দিয়ে ডাইরেকশন করে লিখতে পারেন, মানে আপনার স্টেনোকে দিয়েও লাগাইতে পারেন। আচ্ছা ভাই, এটা টাইপ করার সুযোগ নাই? মানে সামনে যদি ল্যাপটপ থাকে তাহলে তো হ্যাঁ টাইপও করতে পারে, এটা তো আর হ্যাঁ বেশি ইজিয়ার। হ্যাঁ, ফুল সুযোগ আছে, ফুল। আর এখন তো এআই যুগে আপনি, আসামি বলবে যে আমি ঘটনার দিন, আহ, ধরেন কোনো সাক্ষী বলবে যে ঘটনার দিন আমি মিস্টার আসামি এক্স কে হাতে একটা দা নিয়ে ঘটনাস্থলে দৌড়িয়ে মানে দৌড়ায় দৌড়ায় যেতে দেখি, এটাকে সে যখন বলবে আপনি এটাকে মুখ দিয়ে বলবেন হচ্ছে এআই টাইপ করে ফেলবে। কারণ আপনি কোনো প্রবলেম নাই তো, কারণ যেই যাই লিখবেন না কেন সেটা তো আবার আপনি পরবর্তীতে প্রিন্ট করে কাকে দিবেন? সেই কি বলে, মানে সাক্ষীকে দিবেন। সাক্ষী সেটা পড়ে তারপর সেখানে কি করবে? স্বাক্ষর করবে। সাইন করবেন। এবং এটা পাবলিক ডকুমেন্ট, এটা আবার তারা হচ্ছে নকল তুলে নিতে পারে, কোনো প্রবলেম নাই। খুব ইম্পর্টেন্ট একটা ধারা, 362। এটা হচ্ছে ডিমিনার অফ উইটনেস এর কথা বলা হচ্ছে, যে আমরা মানে ধরেন আমি এরকম প্রচুর করেছি, যেহেতু ট্রায়াল কোর্ট আমরা, আপনারা ট্রায়াল কোর্ট হবেন সিভিল বা ক্রিমিনাল দুটোতেই। যখন কোনো সাক্ষীকে একটা প্রশ্ন করা হয়, আপনি কি ঘটনার দিন মিস্টার কালামকে সেখানে দেখেছেন, তখন সাক্ষী হচ্ছে ডানে বাঁয়ে তাকাচ্ছে, হ্যাঁ, বা সাক্ষী আমতা আমতা করতেছে, সাক্ষী হাতের দিকে তাকাচ্ছে, বা সাক্ষী হচ্ছে মানে একটু ঘামায় যাচ্ছে, সাক্ষী পানি চাচ্ছে। তো এর মানে হচ্ছে সে কিছু একটা লুকানোর চেষ্টা করতেছে। তো এই যে ডিমিনার বলে, মানে সাক্ষীর যে আচরণ, সেগুলো লিখতে হয় যে সাক্ষী নীরব। আমরা সাধারণত কি লিখি? যে আপনি কি ঘটনার দিন কামালকে সেখানে দেখেছেন, সাক্ষী চুপ হয়ে থাকে, তখন আমরা কি লিখি? সাক্ষী কি লিখি? সাক্ষী নীরব। এই যে নীরব যে ছিল, হ্যাঁ, নীরবতা সম্মতির লক্ষণ বা হোয়াট এভার, এটা পরবর্তীতে কোর্ট কি করে নেবে? অনুমান করে নেবে 114 আন্ডার এভিডেন্স অ্যাক্টের আন্ডারে। তো এটাকে বলা হয় কি? ডিমিনার। বা সাক্ষী বারবার আসামির দিকে তাকাচ্ছেন, সাক্ষী ভয় পাচ্ছেন, সাক্ষীর গলা শুকিয়ে গেছে, সাক্ষীর প্রেশার বাইরে গেছে, যা হয়েছে ওইটা সুন্দর করে সেখানে লিখে দিতে হবে। এই যে লেখার যে ইয়াটা, মানে আপনাকে যে বিধানটা কোথায় বলা হচ্ছে? 363-তে। কোথায় আছে? 363, ডিমিনার অফ উইটনেস। যে বলা হচ্ছে এটা ট্রায়াল কোর্ট করে, যে when a session judge or a magistrate has recorded the evidence of witness, he shall also, এখানে শ্যাল বলা আছে, এই জন্য অনেকে আমাদের
কিছু কলিগ ফ্রেন্ডরা বলে যে না, এটা লিখতে হয় না। আরে ভাই, এখানে কি লেখা আছে? কি লেখা আছে? শ্যাল। হ্যাঁ। এটা আপনাকে লিখতেই হবে। তো অনেকে হয়তো অনেক বেশি লিখতে হয় দেখে মানে হাতে ব্যথা হয়ে যায় দেখে লিখতে চায় না, বা একটু ইনডিফারেন্স থাকে যে লেখার কি দরকার আছে, বাট এটা লিখতে হয়। এটা এটা হচ্ছে এক ধরনের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি হয় অ্যাপিলেট কোর্টের জন্য, যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। তো এখানে বলা হচ্ছে হি শ্যাল অলসো রেকর্ড সাচ রিমার্কস। ধরেন একটা সিভিল কোর্টের সিভিল মামলাতে হচ্ছে আপনি জেরা করতেছেন, তো আপনি জিজ্ঞেস করছেন যে ধরেন আপনি উম, আপনি এই জায়গাটার হচ্ছে দাগ নাম্বার কত বলতে পারবেন? সে হাতের দিকে তাকাচ্ছে, যে হাতের দিকে যে তাকাচ্ছে, যে নকল করতেছে, এটা আপনি এখানে লিখে দিবেন যে হাতের দিকে তাকায় উত্তর দিয়েছে, এটা লিখে দিবেন। তার মানে সে জানে না দাগ নাম্বার কত। ঠিক এরকম হি শ্যাল অলসো রেকর্ড সাচ রিমার্কস। রিমার্কস মানে মন্তব্য আর কি। পাশে দিয়ে যে আমি লিখলাম না, সাক্ষী নীরব, সাক্ষী ঘামায় গেছে, সাক্ষী বারবার আসামির দিকে তাকাচ্ছে, এরকম লেখা যায়। ইফ এনি। হ্যাঁ, বলেন। স্যার, এই দেখে দেখে কি উত্তর দেওয়া যায়? কারণ আমি অনেক কোর্টকে দেখছি যে দেখে দেখে উত্তর দেওয়াটা অ্যালাউ করতেছে, আবার অনেক কোর্ট করে না। এটা কোর্টের উপর ডিপেন্ড করে। ধরেন সিভিল কোর্টে আপনি ধরেন দেখে দেখে উত্তর, মানে মোট কথা হচ্ছে আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন, আপনি দেখে দেখে কেন দিবেন? আপনি যা জানেন তাই তো বলবেন, তাই না? দেখে দেখে দিলে তো সেটা ডকুমেন্টস এর মাধ্যমে দিবেন, যে ডকুমেন্টে হ্যাঁ, আছে। আমি সেম মামলাতেই দেখছি অনেক কোর্ট অ্যালাউ করতেছে, অনেক কোর্ট আবার অ্যালাউ করতেছে না, রিয়েক্ট করতেছে যে আপনি দেখে দেখে কেন উত্তর দিচ্ছেন। এটা দেখে দেখে অ্যাকচুয়ালি দেখে শুনেন, প্রভিশনটা কি? দেখে দেখে বলার বিষয়টা আমি বলি। ধরেন একজন আইও, সে সাক্ষ্য দিতে আসছে, তো সে তো তার চার্জশিটের মধ্যে নাম্বার টাম্বার এগুলো সেগুলো সে ওইখান থেকে দেখে দেখে বলতে পারবে। কিন্তু যেটা তার দেখে বলা উচিত না, সেটা সে দেখে বলতে দেওয়া তাকে উচিত হবে না। সেটা ওই পরিস্থিতিতেই আদালত নির্ধারণ করবে বা লয়ার নির্ধারণ করবে। বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনি একজনকে বলতেছেন দাগ নাম্বার জানেন কিনা, তো না জানলে আমি জানি না, কিন্তু আপনি দেখে বলার তো সুযোগ না। আপনি বলবেন যে আমি জানি না কিন্তু আমার খতিয়ানে আছে, শেষ। কিন্তু আপনি হাত থেকে দেখে দেখে বলাটা, এটা কাইন্ড অফ একটা ব্যাড ম্যানার, এটা নকলের মতো হয়ে যায়। কি দরকার আছে সেটা লাগে সেখান থেকে দেখে বলার? জি স্যার। তো এখানে বলা হচ্ছে এক্সামিনেশন অফ উইটনেস হাউ রেকর্ডেড। আমরা যে এখানে 164 যে করি আদালতের, এই আসামি যে আমাদের কাছে এসে 164 করে, 164 এর একটা সাপ্লিমেন্টারি প্রসিডিংস এখানে বলা হচ্ছে যে এভরি কোশ্চেন পুট টু হিম, যে যতগুলো কোশ্চেন হচ্ছে আসামিকে করা হবে সবগুলো কোশ্চেন সুন্দর করে উত্তর সুন্দর করে রেকর্ডেড ইন ফুল ফর্মে লিখতে হবে, আদালতের ভাষায় অথবা ইংলিশে। এবং সেটা অবশ্যই আসামিকে পড়ে শোনাইতে হবে। এবং যদি কোর্টের মনে হয় যে সে যা বলেছে, মানে আসামি যা বলেছে সেটা ট্রুথ, তাহলে সে আসামি সেখানে স্বাক্ষর করবে, ম্যাজিস্ট্রেটও সেখানে স্বাক্ষর করবে। এবং এবং আসামি এবং ম্যাজিস্ট্রেট লাস্টে হচ্ছে তার একটা এরকম মেমোরান্ডামের মধ্যে দিয়ে দিবে যে তার কাছে মনে হয়েছে যে ফুল এবং ট্রু অ্যাকাউন্টস অফ স্টেটমেন্ট আসামি করেছে, মানে আসামি যা বলেছে সেটা একদম ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ ফ্যাক্টস, মানে সবকিছু তার কাছে এরকম সত্য বলে প্রতীয়মান হয়েছে। এবং লাস্টে তিনি একটা মেমোরান্ডাম দিয়ে দিবে। তো এটা ভাবে আমরা জানবো। মোট কথা হচ্ছে 364-এ কি বল বলা হচ্ছে যে আসামিকে যত ধরনের প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্নের উত্তর ফুল ফর্মে লেখা হবে, সেটা লিখে তাকে পড়ে শোনানো হবে। সেখানে ম্যাজিস্ট্রেট এবং আসামি দুজনে স্বাক্ষর করবে। এবং আসামি স্বাক্ষর করার আগে ম্যাজিস্ট্রেট অবশ্যই মানে তার কাছে মনে হতে হবে যে আসামি যা কিছু বলেছে সবকিছু ট্রু অ্যাকাউন্ট বলেছে, ফুল ডিসক্লোজার অফ ফ্যাক্টস বলেছে। এবং লাস্টে তিনি একটা মেমোরান্ডাম দিবেন যে আমার কাছে মনে হয়েছে আসামি যা বলেছে সব সত্য এবং ভলান্টারি, শেষ। তবে 263-তে কি আছে বলেন তো? যেসব মামলায় আপিল চলে না, মানে যেসব মামলাতে আপিল চলে না সেখানে এই বিধানের কোনো মানে ফলো করার কোনো প্রয়োজন নাই। তার মানে তাহলে 364 আমরা খুব সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আসামির প্রশ্নের উত্তর হুবহু রেকর্ড করতে হবে, তাকে পড়ে শোনাতে হবে, বিচারক এবং আসামি দুজনেই স্বাক্ষর করবে, শেষ। হুম। এবার আমরা চলে আসবো ডেলিভারি অফ জাজমেন্ট কেমন হবে। এটা হবে জাজমেন্ট প্রোনাউন্স করতে হবে এবং সেটা এক্সপ্লেন করে শোনাতে হবে ওপেন কোর্টে। তার মানে জাজমেন্ট প্রোনাউন্স হয় ওপেন কোর্টে এবং সেটা এক্সপ্লেন করে শোনানো হয়। সময়টা কখন? টাইমটা ইমিডিয়েটলি করা যেতে পারে অথবা সাবসিকুয়েন্ট ডেটে করা যেতে পারে। ধরেন ধরেন আর্গুমেন্ট করা শেষ, দুই পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক শুনানি শেষ, আপনি চাইলে ওই দিনই রায় দিয়ে দিতে পারবেন, এটাকে বলা হচ্ছে ইমিডিয়েটলি। আবার আপনি যুক্তিতর্ক শেষ ধরেন 1/1/26-এ, আপনি কি করলেন যে আগামী 30/1/26 মামলার রায়, এই যে এটাকে বলে সাবসিকুয়েন্ট শেষ। তো সেদিন আপনি কি করবেন? মামলা অবশ্যই ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্টে দিবেন। এবং সেদিন অনেকে কি করে, মামলা শুধু অপারেটিভ পোর্শন পড়ে, যে আদেশটা যেটা হয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে হোল জাজমেন্ট শ্যাল বি রেড আউট, পুরো জাজমেন্টটা পড়ে শোনানো উচিত। কিন্তু ওই পুরো জাজমেন্ট পড়তে গেলে রাত হয়ে যাবে, এই জন্য শুধু কি পড়ে, আদেশটুকু পড়ে, অপারেটিভ পোর্শন, বাকিটুকু তো আপনি কি করতে পারবেন, রায়ের কপি তুলে সেটা জানতে পারবেন। এক্ষেত্রে দেখেন, যদি রায় দেওয়ার সময় যদি অ্যাকিউজড কাস্টডিতে থাকে, তাকে অবশ্যই আদালতের সামনে ব্রট আপ করা হবে।
মানে নিয়ে আসা হবে যে রায় তুমি শুনো, হ্যাঁ দেখো এই তোমার বিরুদ্ধে বা তোমার পক্ষে রায় যাচ্ছে কিনা এটা দেখো। আর যদি তাকে, সে যদি তার বিরুদ্ধে যদি কোনো ধরনের প্রমাণ না পাওয়া যায় তাকে খালাস দিয়ে দেওয়া হবে। এই মানে যদি আহ আবার এখানে একটা বিষয় আছে, রায়ের দিন আসামিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কিন্তু আসামির উপস্থিতি যদি অলরেডি মওকুফ করা হয়, যে পার্সোনাল অ্যাটেন্ডেন্স যদি অলরেডি ডিসপেন্স উইথ করা হয়, তাহলে সে শুধু তার প্লিডারের মাধ্যমে হাজিরা দিতে পারবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে যদি সাজাটা শুধু ফাইনের হয়, অথবা যদি তার পার্সোনাল অ্যাটেন্ডেন্স হচ্ছে ক্ষমা করে দেওয়া হয়, অথবা তাকে খালাস দেওয়া হয়, এক্ষেত্রে আসামিকে উপস্থিত থাকার দরকার নাই, সে তার উকিলের মাধ্যমে সেদিন হাজিরা দিবে। এর বাইরে সব ক্ষেত্রে রায় ঘোষণার দিন আসামিকে অবশ্যই আদালতে উপস্থিত থাকতে হবে। আর এখানে একটা সুন্দর কথা বলা হচ্ছে যে জাস্ট মিয়ারলি আসামি উপস্থিত নাই এই কারণে কোনো রায় ইনভ্যালিড হবে না। অনেক সময় বাদী পক্ষ বলে বা যে বলে যে স্যার এই যে খালাস দিয়ে দিয়েছেন আসামি তো উপস্থিত নাই, এই রায়টা আমি মানি না। তো এইরকম বলার সুযোগ নাই। জাস্ট বিকজ আসামি ইজ নট প্রেজেন্ট ইন দ্য কোর্ট, নো জাজমেন্ট শ্যাল বি কনসিডার্ড বা ডিমড ইনভ্যালিড। আর এখানে খুব মজার একটা বিষয় যে রায় কি থাকে 367, আপনারা একটু নোট নিয়ে নেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারা, এটা পরীক্ষায় অনেক আসছে। যে রায় কি থাকে, রায় হচ্ছে প্রথম হচ্ছে এই প্রিজাইডিং অফিসার যিনি, মানে যিনি হচ্ছেন জাজ, তিনি রায়টা লিখবেন এবং তিনি তার স্টেনোকে ডিকটেট করতে পারেন। যে এখানে স্টেনোর কথা আছে, স্টেনো আমরা নিয়োগ প্রত্যেক পদে একজন করে আপনারা স্টেনো পাবেন যখন জাজ হবেন, মানে একজন কম্পিউটার টাইপিস্ট, সে আপনার কথা শুনে শুনে সুন্দর করে টাইপ করে দিবে, আপনাকে টাইপ করতে হবে না, অথবা আপনি নিজেও টাইপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো রায় আপনি কোর্টের ভাষায় লিখতে পারেন অথবা ইংলিশে লিখতে পারেন। এখানে এই যে আমরা যে প্রথমে কি লিখবো, রায়ের ফ্যাক্টস লিখবো, তারপরে ইস্যু, এই যে ফ্যাক্ট, এরপরে এই যে পয়েন্টস অফ ডিটারমিনেশন মানে হচ্ছে কি ইস্যু, মানে বিচার্য বিষয়। তারপর হচ্ছে এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে হচ্ছে আপনার রিজনস, এরপরে হচ্ছে ডিসিশন। এই তো। তো তার মানে একটা রায় কি থাকে, খুব সিম্পলি যদি আমরা দেখি একটা রায় থাকতেছে, কি থাকতেছে বলুন তো? ফ্যাক্ট, হুম বিচার্য বিষয়, রিজন। হুম এই তো, এগুলো দিয়ে রায়টা গঠিত হচ্ছে। এরপরে হচ্ছে লাস্টে আপনি সেই রায়ে স্বাক্ষর করবেন শেষ। আর আপনি যে ধারায় অপরাধ, যেই ধারার আন্ডারে তাকে সাজা দিচ্ছেন সেই ধারাটা অবশ্যই উল্লেখ করবেন। এবং প্রথমে আপনি কি করবেন, ওই যে বারবার বলছি, প্রথমে কি করবেন কনভিকশন, পরে কি করবেন সেন্টেন্স। অনেকে ভুল করে যে স্যার প্রথমে সেন্টেন্স পরে কনভিকশন, নো। এটা যদি ভুলে যান তাহলে মনে রাখবেন প্রথমে এ বি সি এর মধ্যে সি আগে না এস আগে? সি আগে। সি আগে। সো প্রথমে হচ্ছে তাকে ওই অপরাধের অভিযোগের কারণে প্রমাণিত হয় তাকে প্রথমে দণ্ডিত করবেন, হ্যাঁ, সেকশনের আন্ডারে সে দণ্ডিত হবে, তারপরে গিয়ে সে কি হবে, সাজাপ্রাপ্ত হবে। প্রথমে দণ্ডিত হবে, প্রথমে কি হবে, কনভিক্টেড হবে, তারপরে কি সাজাপ্রাপ্ত হবে। প্রথমে কনভিকশন, তারপরে সেন্টেন্স, যে কোন ধারার আন্ডারে তাকে কনভিকশন করা হয়েছে, তারপরে সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে সাজাটা সে কি পাচ্ছে। যে তুমি 302 ধারার আন্ডারে তোমাকে দণ্ডিত করা হলো, এখন তোমার সাজা হচ্ছে তুমি আইদার ফাঁসি না হলে যাবজ্জীবন। প্রথমে দণ্ড, তারপরে হচ্ছে সাজা। ক্লিয়ার? এখানে একটা মজার বিষয় আছে, আমরা 236-এ পড়ছিলাম, মনে আছে? 236-এ কি ছিল কে বলতে পারবেন? অল্টারনেটিভ চার্জ। কি ছিল? অল্টারনেটিভ চার্জ। আচ্ছা। তো আমরা এখানে দেখেন সেই অল্টারনেটিভ চার্জের একটা পাচ্ছি অল্টারনেটিভ জাজমেন্ট। সেটা হচ্ছে কোথায় আছে, সেটা এখানে আছে 367-2। এটাকে একটু 3, এটাকে একটু সুন্দর করে আলাদাভাবে লিখে রাখেন। বলা হচ্ছে যদি অল্টারনেটিভ চার্জ করা হয়, ধরেন একটা লোক একজনের বাসায়, একজনের বাসা থেকে ধরেন একটা রাতের বেলা একটা একটা হার চুরি হয়েছে, সোনার হার। তো এটাকে আমরা 380-তে ফেলতে পারি। আবার চোরের বাসায় এটা পাওয়া গেছে, তাহলে তার বিরুদ্ধে 411 আসে। এখন ইট ইজ ডাউটফুল যে সে কি আসলে চুরি করছে নাকি চোরাই মাল নিজের কাছে রাখছে। তো এই জন্য আমি এখন দুটো ধারায় তার বিরুদ্ধে কি করব, চার্জ করব। এবং প্রমাণ হলে আমি হচ্ছে যেটা লেস লেস যেটা, মানে যেটাতে পানিশমেন্ট, সেটার আন্ডারে তাকে আমি সাজা দিয়ে দিব। তো যখন আমি অল্টারনেটিভ চার্জ করব, তো দেয়ার শুড বি এন অল্টারনেটিভ জাজমেন্ট অ্যাজ ওয়েল। তো সেটা এখানে বলা হচ্ছে জাজমেন্ট ইন অল্টারনেটিভ। তাহলে কোথায় আছে? 367 এর কোথায়? 3-এ। আর এটা ওই চার্জ গঠন কোথায় হবে? 236-এ, সেখানে লেখা আছে অল্টারনেটিভ চার্জ।
তো বলা হচ্ছে এই যে যখন ডাউটফুল যে কোন দুটি সেকশনের মধ্যে পড়বে বা একই সেকশনের কোন দুটি উপাদানের মধ্যে পড়বে, তো সেক্ষেত্রে আপনি এই এরকম অল্টারনেটিভ চার্জ করে আপনি বলে যে ওকে 380 চার্জ করলাম, 411 চার্জ করলাম, করার পরে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 411 প্রমাণিত হয়েছে, সুতরাং 411 আন্ডারে তাকে সাজা দিয়ে দেওয়া হলো। এটা কোনো ভুল হবে না। আর যখন খালাস দিবেন সাথে সাথে আসামি লিবার্টি, আসামি সাথে সাথে হচ্ছে কি গলায় মালা নিয়ে বাসায় চলে আসুন। কোর্ট থেকে আসবে? হ্যাঁ, মানে আসামি তো সেদিন উপস্থিত থাকবে না কোর্টে, আমি যদি জেলে থাকে? তাকে আনা হবে। একটু আগে কি বলছি, ব্রট আপ বলছি না রায় ঘোষণার মানে দিন? জেলে গিয়ে ইয়ে করতে হয় না, মানে কিছু ফর্মালিটিস থাকে না? কোনো কিছুই থাকে না, জাজমেন্ট দেওয়ার সময় আসামিকে ব্রট আপ করতে হয়। এই যে ইফ ইন কাস্টডি বি ব্রট আপ, ধরেন এই জেলে আছে, কি হবে? বি ব্রট আপ, কি লেখা আছে? আপনারা তো জামিনের আসামিকে বের করেন জেল থেকে, কিন্তু রায়ের দিন আসামি কই থাকবে? আচ্ছা, সরি স্যার। এই যে দেখেন, দ্য অ্যাকিউজড শ্যাল ইফ ইন কাস্টডি, মানে যদি সে জেলে থাকে, বি ব্রট আপ। ক্লিয়ার? জি স্যার। এই জন্য যদি বললি যে একটু ডিটেলে পড়েন, হ্যাঁ, কোথায় কোথায় কনফিউশন থেকে যাবে বুঝতে পারবেন না। ভাইয়া জাজমেন্ট ইন অল্টারনেটিভ ওটা আরেকবার বলবেন, বুঝি নাই। অল্টারনেটিভ চার্জ মানে হচ্ছে, ধরো তোমার কাছে মনে তুমি জানো না যে কোন অপরাধটা সে করছে, একটা আগে উদাহরণ দিয়েছে, যেটা বুঝতে পারছো? মানে ধরো তোমার বাসা থেকে তোমার গলার হার চুরি হয়ে গেছে, তো এই হারটা পাওয়া গেছে হচ্ছে ধরো কালামের বাসায়। কার বাসায়? কালামের কাছে পাওয়া গেছে। এখন আমরা ধরতে পারি যে কালাম তোমার বাসায় ঢুকে তোমার সোনার হারটা চুরি করছে, অথবা কালাম কোন এক ব্যক্তির কাছ থেকে এই হারটা কিনছে। যেটাই হোক, কালাম সাজা এখানে পাবে। ক্লিয়ার? সে আইদার 411 আন্ডারে পাবে যে স্টুডেন্ট প্রপার্টি রাখার কারণে, অথবা সে রাতের বেলা চুরি করার কারণে পাবে। ক্লিয়ার? এখন আমরা বুঝতে পারতেছি না যে কালাম কি আসলেই চোর, নাকি সে চোরাই মালটা রাখার জন্য মানে এই অপরাধী হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো? আমরা যখন ডাউটফুল থাকবো তখন আমরা কি করব? চার্জটা অল্টারনেটিভ চার্জ করবো, যে 380 করবো, আবার 411 করবো। ক্লিয়ার? বুঝা গেছে? জি। এই যে এখানে বলা আছে যে টু সেকশনের মধ্যে কোনটাতে অপরাধটা করছে, এটা সম্পর্কে যখন ডাউটফুল থাকবো তখন আমি দুই ধারাতেই কি করব? বলে না অল্টারনেটিভ মানে কি, প্ল্যান বি বলে না? যেমন অল্টারনেটিভ মানে হচ্ছে আহ যেমন আমার কাছে বিমানের টিকিটও আছে, আবার ট্রেনের টিকিটও আছে, বিমানের টিকিট না পেলে ট্রেনের টিকিটে চলে যাবে, এটাকে বলে অল্টারনেটিভ। বলে না বিকল্প কি? তো এখানে 385 এর বিকল্প হচ্ছে 411, কারণ আমি যদি তাকে 385 সাজা না দিতে, সরি 380 সাজা না দিতে পারি, তাকে আমি 411 দিয়ে দিব। এটা কখন দিব? কারণ যখন দেখবো যে সে বাঁচার কোনো রাস্তা তার নাই। এটা কিন্তু এরকম না যে তাকে আমি আরেকটা ধারায় সাজা দিয়ে, মানে যেখানে সে খালাস হচ্ছে তাকে আমি আরেকটা ধারাতে এনে সাজা দিয়ে দিচ্ছি, বিষয়টা এরকম না। কালামের বাসায় স্বর্ণের হার পাওয়া গেছে, এটা প্রমাণিত। এখন কালাম কি 380 করছে নাকি 411 করছে, এটা আমরা বুঝতেছি না। তো এটা আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝবো, এই জন্য আমরা দুই ধারাতে তার বিরুদ্ধে কি করবো? চার্জ সম্পর্ক। জাজমেন্ট করবো, এবং রায়টাও সেভাবে জাজমেন্ট ইন অল্টারনেটিভ দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এখানে একটা বিষয় বলা হয়েছে, পরীক্ষা আসতে পারে যে 118তে যখন এই যে মুচলেকা, মানে শান্তি রক্ষার জন্য যখন মুচলেকা দেয় কোনো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন। আবার 123ও দেয়। হ্যাঁ, 123 যদি কাউকে 1 বছরের জন্য যদি মুচলেকা বন্ড স্বাক্ষর করার জন্য বলে এবং যদি সে সেটা না দেয়, তাকে অ্যারেস্ট করা যায়। তো এই দুইটা বিষয় কিন্তু কে করে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে। কিন্তু স্টিল তাদের এই অর্ডারকে কি বলা হচ্ছে? জাজমেন্ট বলা। কি বলা হচ্ছে? জাজমেন্ট, রায় বলা হচ্ছে। এটা একটু যেন আমি লিখে দিলাম যে শান্তি রক্ষার জন্য যে মুচলেকা, অথবা শান্তি রক্ষার আহ, আদেশ অমান্য করার কারণে, বা শান্তি রক্ষার আদেশ অমান্য করার শান্তি রক্ষার আদেশ বহাল রাখার জন্য যে সিকিউরিটি তাকে দিতে হয়, সেই সিকিউরিটি যদি সে না দেয়, হ্যাঁ, বা মুচলেকা যদি সে না দেয়, তখন তার বিরুদ্ধে যে এই মানে হচ্ছে অ্যারেস্টের যে ওয়ারেন্ট পাঠানো হয়, এই দুইটাকে আমরা কি বলবো? কি বলবো? রায়। জাজমেন্ট। রায় রায় হিসেবে ধরে নিই। আর একটা একটা জাজমেন্ট। একটা মজার বিষয় খেয়াল করেন, 368 বলা হচ্ছে যখনই আপনি কাউকে 302 ধারায় বা অন্য কোনো পার্টিকুলার ধারাতে আপনি যখন ফাঁসি দিবেন, অবশ্যই কথাটা সেখানে লিখবেন যে হি বি হ্যাংড বাই দ্য নেক টিল ডেথ। এটা লিখে দিতে হবে। এটা কিন্তু লিখতে হয় সেখানে। কি লিখতে হবে? হি বি হ্যাংড, মৃত্যুদণ্ডের রায়ে স্পষ্ট লিখতে হবে যে হ্যাংড বাই দ্য নেক টিল হি ইজ ডেথ, অর্থাৎ মৃত্যু মৃত্যু কার্যকর হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এই কথাটা লিখতে হয়। খেয়াল করছেন আপনারা? আপনারা অনেকে মনে করেন এটা মনে হয় বিচারক এমনি এমনি লেখে, না, এটা এখানে ধারাতেই বলে দিচ্ছে যে এটা লিখতে হবে। কি লিখতে হবে? বি হ্যাংড, কি লিখবেন? মৃত্যু হ্যাংড, হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখতে হবে। মৃত্যু কার্যকর হওয়া পর্যন্ত ফাঁসি। কারণ এখানে যদি এটা না লেখেন, দেখা গেছে আপনি 2 মিনিট ঝুলাইছেন, 5 মিনিট ঝুলাইছেন, 10 মিনিট ঝুলাইছেন, সেই লোকটার হচ্ছে খুবই, মানে বলে না ওই যে আহ
ওই যে একটা মুভি আছে না, যে মত কো ছুকার বাপাস আগায়, একটা লাইন আছে না এরকম, যে নওয়াজুদ্দিন সিদ্দিকী দেখা গেছে সে মরে নাই, 10 মিনিট ঝুলাইছেন মরে নাই। তো এই বলতেছে কোন ওকে, মাথা চান? 10 মিনিট হয়ে গেছে আমি মরি নাই, সুতরাং আমাকে আর মারা যাবে না। এই জন্য কি বলা হচ্ছে, যেটা লিখে দিতে হবে যে টিল হি ইজ ডেড, মানে হি হ্যাংড টিল হি ইজ ডেড, এই জন্য এটা লিখে দিতে হয়। এটা এই লেখার বিধানটা কোথায় আছে? 368-এ। সব বিষয়টা একটা বিষয় আপনাদেরকে বলি যে আমি এভাবে ডিটেলে কেন পড়াচ্ছি। ধরেন আপনি ধারাটা জানেন না, আপনি অ্যাটলিস্ট ভাইবা বোর্ডে প্রভিশনটা বলতে পারতেছেন, তাতেও স্যারেরা অনেক বেশি ইমপ্রেসড হবে যে না অ্যাটলিস্ট সে বিধানটা জানে। কারণ আপনার পার্টিকুলার ধারা মনে নাও থাকতে পারে, এত ধারার আড়ালে এটা হারাই যেতে পারে। তো তখন যদি বলে হ্যাঁ স্যার এটা ওই ধারাতে ধারাতে বলা আছে যে এটা লিখতে হবে। 369 খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি সিভিল কোর্টের রায়, নিজের রায় নিজে কি করা যায়, রিভিউ করা যায়, কিন্তু এখানে ওয়ান্স লেখেন ওয়ান্স দ্য রায় ইজ সাইন্ড, ওয়ান্স দ্য জাজমেন্ট ইজ সাইন্ড বাই দ্য কোর্ট, কোনো অল্টারেশন কোনো রিভিউ এর কোনো সুযোগ নাই। তবে ক্ল্যারিক্যাল মিস্টেক, ধরেন ক্ল্যারিক্যাল মিস্টেক ধরেন 96 জায়গায় আপনি 69 লিখে ফেলছেন, এই টাইপের কিছু ভুল, বা আপনি হচ্ছে কামরুলের জায়গায় হচ্ছে কাবরুল লিখে ফেলছেন, বা খাবরুল লিখে ফেলছেন, বা একটা নাম ভুল করে ফেলছেন। তো এগুলো হচ্ছে আপনি শুদ্ধ করবেন, এর বাইরে আপনার জাজমেন্ট অল্টার বা রিভিউ করার কোনো সুযোগ নাই, 369-এ বলা হচ্ছে। অর্থাৎ এখানে নিজের রায় নিজে রিভিউ করার কোনো সুযোগ নেই, যেটা সিপিসি তে আছে। এখানে একটা পার্থক্য আপনারা লিখে ফেলেন যে সিপিসি তে কিন্তু নিজের রায় নিজে রিভিউ করা যায়, বাট সিআরপি মানে ফৌজদারি কার্যবিধিতে কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো সেশন জাজ যদি কোনো রায় দেয়, সেটা তিনি কি করতে পারেন না, এই যে আমরা খালি অল্টার পড়ি কিন্তু রিভিউ শব্দটা পড়ি না, সে নিজেও কি করতে পারে না, রিভিউ করতে পারে না, পারে না। নি- নিজে শুধু ক্লারিক্যাল মিস্টেকটা রিভিউ করতে পারে, যে কোথাও যদি কোনো গাণিতিক ভুল হয় এটা সে রিভিউ করতে পারে, মানে ঠিক করতে পারে, সংখ্যা তারিখ ভুল হয়ে গেছে, হ্যাঁ, এরকম এগুলো ঠিক করতে পারে। তো দেখেন জাজমেন্টের কপি অবশ্যই অন অ্যাপ্লিকেশন দিবে, ফ্রি অফ কস্টে দিবে, উইদাউট ডিলে দিবে, শেষ, আর কিছু এখানে দেখার দরকার নাই। তারপরে যদি কাউকে ফাঁসির দণ্ড দেওয়া হয়, অবশ্যই তাকে তার কয়দিনের মধ্যে আপিল করতে পারবে সেটা সে তাকে জানাইতে হবে, সেটা হচ্ছে 7 days। এখানে আর কিছু পড়ার দরকার নাই। এবার আমরা চলে আসবো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে। আসে না পরীক্ষায় এটা? আসে কি না বলো, কাব্য বলো, এটা আসছে না পরীক্ষায়, যে কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্স? জি। ওকে। তো আমরা এখানে আজকে একটু ডিটেইলে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে এটা আমরা জানবো। ধরো তোমরা এখন নিজেদেরকে সেশন জাজ মনে করো তুমি হচ্ছে দায়রা জজ, তুমি কোন একটা জেলার অতিরিক্ত দায়রা জজ, অথবা হচ্ছে মানে সরাসরি দায়রা জজ, বা নারী শিশু জাজ, যেটাই হোক, মানে যেখানে তুমি এখন মৃত্যুদণ্ড দিবা, ধর্ষণের কারণে হোক, কারোকে হত্যা করার কারণে হোক। তো সেক্ষেত্রে ধরো তোমার সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে এই লোকটা হচ্ছে খুব সিভিয়ার একটা হিনিয়াস একটা ক্রাইম করছে, সকল অ্যাগ্রিভেটিং মিটিগেটিং ফ্যাক্টর সবকিছু বিবেচনা করার পরে তোমার কাছে মনে হয়েছে হি শুড বি অ্যাওয়ার্ডেড উইথ ডেথ সেন্টেন্স। তো তুমি তাকে মৃত্যুদণ্ড দিলা, দিলে কি হবে, সাথে সাথে কার্যকর হবে। আমাদের আমজনতা কি করে, ঝুলাই দাও, এখনো ঝুলাই দাও, মানে ওরা বলে কি ঝুলে না কেন, আরে ভাই ঝুলবে কেমনে, আইনের কি আছে, আইনের কি আছে, অনেক এরকম প্যাচ আছে, প্যাচ গুলো শেষ করে আসতে হবে। এই কিছুদিন আগে রামিসা হত্যা মামলার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মানে 6 মাসের মধ্যে তাকে ঝুলাই দাও, সম্ভব না, কারণ আইনি আমাদেরকে সেটা কি করতেছে না। আইনের অনেকগুলো স্টেশন আছে, আইনের অনেকগুলো কি আছে, স্টেশন আছে, এগুলো পার করে 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 আমাদেরকে আসতে হবে। এই স্টেশনগুলো আমি সামনে বলতেছি, আগে এটা একটু দেখি। তো যখন কাউকে কোর্ট কি দিবে, কি দিবে, মৃত্যুদণ্ড, এটা শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, লাইফ ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে নয়। অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের কনফার্মেশনের প্রয়োজন নাই। অর্থাৎ কোনো দায়রা আদালত যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে পুরো প্রসিডিংসটা, এখানে কিন্তু পুরো রায় বলে নাই, প্রসিডিংস মানে কি, পুরো ফাইল পত্র সবগুলো কোথায় পাঠিয়ে দিতে হবে, হাইকোর্ট। হাইকোর্ট। এখানে কিন্তু রায় বলে নাই, আপনারা অনেক সময় বলেন যে রায় পাঠাইতে হবে, নো, টোটাল প্রসিডিংস, পুরো কার্যক্রম, মানে প্রসিডিংস মানে কি, পুরো নথিপত্র ডকুমেন্ট সব কোথায় পাঠিয়ে দিতে হবে, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন। যদি এখানে সেন্টেন্স বলছে কিন্তু কনভিকশন বলে না, যদি কোনো সেশন জাজ কাউকে মৃত্যুদণ্ডের সাজা দেয়, হ্যাঁ, বা মৃত্যুদণ্ড সাজা আরোপ করে, মৃত্যুদণ্ডের সাজা আরোপ করে, তাহলে সেই সেশন জাজ পুরো প্রসিডিংসটা তার বসকে হাইকোর্ট ডিভিশনের কাছে পাঠাই দিবেন, এবং হাইকোর্ট ডিভিশন কনফার্মেশন করার আগ পর্যন্ত সেই দণ্ড এক্সিকিউট হবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, সবসময় বারবার বলি যে কোনো কিছু পড়ার সময় 5 WS মাথায় রেখে পড়বেন। কোশ্চেন আসতে পারে যে মৃত্যুদণ্ড কার্যকর করে কোন আদালত, বলুন তো কোন আদালত, কে কার্যকর করে, কে কার্যকর করে, কমন সেন্স থেকে বলেন, তারপরে লতে ঢুকাবো। ভাই সেশন জাজ মানে সেশন কোর্ট। কোন সেশন কোর্ট?
ডিস্ট্রিক্ট সেশন কোর্ট। আরেকটু ক্লিয়ার করে যদি বলি, ওখানে তো অনেকগুলো সেশন কোর্স থাকে, তাহলে কোনটা? দেখি বাকিরা বলুন তো। খুবই সিম্পল, আমরা এই যে সিপিসি যে কোর্স, কোড পাস করছে। এক্স্যাক্টলি দা কোড হুইচ ইজ মানে পাসিং দ্য ডিগ্রি, দ্যাট কোড শ্যাল এক্সিকিউট ডিগ্রি। আমরা সিভিল কোডে পড়ছি না, সিভিল আইনে, যে যেই আদালত তাকে দণ্ড দিচ্ছে সেই আদালতই এটা কি করবে, এক্সিকিউট কার্যকর করবে। কার্যকর করবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো পোস্টিং হয়ে যাবো আরেক জেলায়। আরে ভাই তুমি চলে গেলে সমস্যা নাই, চেয়ার তো আছে নাকি? চেয়ার আছে না? চেয়ার, তোমার যে চেয়ার, তুমি এই যে ধরো তুমি প্রথম অতিরিক্ত আহ, অতিরিক্ত হচ্ছে দায়রা ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। তো তুমি একটা মানুষ, কিন্তু রায়টা আসতেছে চেয়ার থেকে। চেয়ার ইজ দেয়ার, চেয়ারটা ওখানে থাকতেছে, ওখানে যেই আসবে ওই চেয়ার থেকে রায়টা হবে। ধরো 10 বছর পরে সেটা আবার কনফার্ম হয়ে সেই চেয়ারে ফেরত আসলো, মানে সেই আদালতে, প্রথম অতিরিক্ত আদালতে ফেরত আসলো, সেখান থেকে রায়টা কার্যকর করা হবে। তার মানে রায় কার্যকর করবে কে? যে রায় যে সরি যেই কোর্ট হচ্ছে রায়টা দিয়েছে, সেই কোর্টই রায়টা কি করবে, কার্যকর করবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা বুঝা গেছে? জি ভাই। জি স্যার। ওকে, এবার আমরা 375টা একটু দেখি। যে এখানে যখন কনফার্মেশনের জন্য পাঠানো হয়, তখন সেখানে অনেক কিছু করার সুযোগ থাকে। এই যে আপনারা যারা সবাই তো আর জাজ হবেন না, অনেকে ভালো জাজের লয়ার হবেন। হ্যাঁ, আমরা ইদানিং দেখি অনেক লয়ারদের প্রচুর পডকাস্ট দেখি, তারা কিভাবে আসামিকে ডেথ সেন্টেন্স থেকে লাইফ ইমপ্রিজনমেন্টে নিয়ে আসছে, কিভাবে হচ্ছে মৃত্যুদণ্ডকে খালাসে পরিণত করে দিচ্ছে, এগুলো নিয়ে খুব ফ্লেক্স করে করে বিভিন্ন জায়গায় পডকাস্ট করে। ফাইন, এটা খুবই মজার বিষয়, কারণ একটা যারা আপনারা জাজ হবেন, আপনাদের লাইফে হেরে যাওয়ার কোনো গ্লানি নাই, জেতার কোনো আনন্দ নাই, দিন শেষে একটা রায় দিয়ে একটা গ্লুমি একটা ফেসে বাসায় গিয়ে টায়ার্ড হয়ে শুয়ে থাকবেন। আর যে লয়ার হচ্ছে মামলা জিতলো, সে আজকে খুব পার্টি করবে, যে হারলো সে শিখবে, বা সে হচ্ছে তার মতো করে মানে বিষয়টাকে হচ্ছে সামনে লেসন হিসেবে নিতে। সো এই জন্য মানে আপনি কি আম্পায়ার হবেন না খেলোয়াড় হবেন, সেটা আপনার বিষয়। মানে হ্যাঁ, এখানে দুইটা জব, মানে দুইটা প্রফেশনেরই আলাদা দুইটা খুব ভালো কি বলবো মানে তাৎপর্য আছে। একটা দুইটাই সম্মানের, বাট যে যেটাতে যেতে চায়। আমি এই জন্য কাউকে খুব ফোর্স করি না যে তোমার জাজই হওয়া লাগবে, কাউকে ফোর্স করি না যে তোমার তোমার লয়ারই হওয়া লাগবে। যে যেটাতে তার ভালো লাগে সে সেটাই করবে। তো এখানে কিছু বিষয় আমরা এখানে টেক অ্যাওয়ে করবো। যেমন এখান থেকে উম, যখন হাইকোর্ট ডিভিশনে ডেথ সেন্টেন্সের বিরুদ্ধে কনফার্মেশনের জন্য পাঠানো হয়, তখন হাইকোর্ট ডিভিশন কি কি করতে পারে? প্রথম কথা হচ্ছে ফার্দার ইনকোয়ারি করতে পারে, যে বিষয়টাতে আবার ফার্দার ইনকোয়ারি করা হলো। তো ফার্দার ইনকোয়ারি করতে পারে, এটা একটু লেখেন, করে সেখানে এডিশনাল এভিডেন্স নিতে পারে। তারপরে হচ্ছে এই ইনকোয়ারিটা তিনি নিজেও করতে পারেন, অথবা যে কোর্ট থেকে রায়টা আসছে সেই কোর্টকেও তিনি আদেশ দিতে পারেন, যে মানে দায়রা আদালতকে বলতে পারেন যে তুমি এটা ইনকোয়ারি করো। কি জন্য ইনকোয়ারিটা হবে? টু আইডেন্টিফাই দ্য গিল্ট অর ইনোসেন্স অফ দ্য কনভিক্টেড পারসন। মানে আমি তো এটা কনফার্ম করবো, তো কনফার্ম করার আগে আমি আরেকটু যাচাই বাছাই করি। যাচাই বাছাই রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং দ্য গিল্ট অর ইনোসেন্স অফ দ্য কনভিক্টেড পারসন। এটা আমরা অনেকে পরীক্ষা খাতার মধ্যে লিখি না, আমরা শুধু 374টা লিখে চলে আসি, এই জন্য মার্কস কম পাই। যখন এই কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্সের বিষয়টা আসবে, অবশ্যই সেখানে 375 376টা লিখবেন, না হলে মার্কস কম পাবেন। তো 375 কি বলা হচ্ছে, যে ওয়াইন এভার আ কেস প্রসিডিংস অফ সাচ এ কেসিস কি বলবো রেফার টু দি হাইকোর্ট ডিভিশন অর সেন্ড টু দি হাইকোর্ট ডিভিশন, দ্য হাইকোর্ট ডিভিশন হ্যাজ দিস পাওয়ার। কি কি সেটা হচ্ছে, ইট ক্যান অর্ডার ফর ফার্দার ইনকোয়ারি, it can it can conduct further inquiry by itself, অথবা it can direct any sessions the sessions court to do the further inquiry, or it can take additional evidence to do what, to কি বলবো to identify বা to say dig out the guilt or innocence of the convicted person, এই জিনিসটা করার জন্য। আর এই ইনকোয়ারি করার সময় ওই কনভিক্টেড পার্সনকে সেখানে হাজির থাকার কোনো দরকার নাই, এটা এটা খুবই সাইলেন্টলি হয়ে যাবে। এটা 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 হচ্ছে কোর্টের কাজ। আর এর ইনকোয়ারি রেজাল্টটা হচ্ছে ওই নথির সাথে যুক্ত করে দেওয়া হবে। 376টা কেন খুব বেশি ইম্পর্টেন্ট, যে যখন এই কনফার্মেশনের জন্য পাঠানো হয়, তখন হাইকোর্ট ডিভিশন কি করে দেখেন, হাইকোর্ট ডিভিশন এটাকে কনফার্ম করতে পারে, খুব সিম্পল, কমন সেন্স। অথবা এনি আদার সেন্টেন্স দিতে পারে। যেমন হয়তো নিম্ন আদালত মানে হচ্ছে দায়রা আদালত ডেথ সেন্টেন্স দিল, ডেথ সেন্টেন্স রাখলো, অথবা এনি আদার সেন্টেন্স মানে লাইফে কনভার্ট করে দিল, করতে পারে। অথবা নাল করে দিতে পারে, যে এই কনভিকশনটা পুরো বাতিল, হ্যাঁ খেয়াল করেন আমি কিন্তু গোল করে দিচ্ছি। অথবা অন্য কোনো অপরাধে তাকে সাজা দিতে পারে। হ্যাঁ, দেখা গেল যে সে খুন করে না, কিন্তু সে চুরি করছে। তো এই অপরাধটা কি, যে হুইচ সাচ কোর্ট মাইট হ্যাভ কনভিক্টেড হিম, যে সাচ সেশনস কোর্ট, যে দায়রা আদালত তাকে
আরেকটা অপরাধের জন্য সাজা দিতে পারতো, বাট সেটা দেয়নি, এরকম কোন অপরাধে সাজা দিতে পারে। অথবা নিউ ট্রায়ালের জন্য বলতে পারে, অথবা চার্জ অ্যামেন্ড করে করতে বলতে পারে, অনেক কিছু করতে পারে, একুয়েট করতে পারে। এই যে 376টা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো পাওয়ারের কথা বলা আছে, আপনারা একটু খেয়াল রাখেন। প্রথম পাওয়ারটা হচ্ছে কি বলুন তো আমার সাথে? কনফার্ম করতে পারে। কি করতে পারে? কনফার্ম। তারপরে হচ্ছে অন্য কোনো সেন্টেন্স দিতে পারে। এরপরে যে কনভিকশনটা দিছে ডেথ সেন্টেন্স, সেটা নাও করে দিতে পারে। অথবা সেশনস কোর্ট এমন কোনো অপরাধের জন্য তাকে সাজা দিতে পারতো যেটা দেয় নাই, সে অপরাধের জন্য হাইকোর্ট ডিভিশন তাকে সাজা দিতে পারে। অথবা নিউ ট্রায়াল ঘোষণা করতে পারে, যে পুরো আগের ট্রায়াল পুরোটাই বাদ, নতুন করে ট্রায়াল হবে। অথবা চার্জ অ্যামেন্ড করে বলতে পারে যে ঠিক আছে, যে চার্জে তাকে সাজা দিচ্ছ সেই সেই চার্জটা আমি হচ্ছে ইয়া করে দিলাম, বাতিল করে দিলাম, নতুন একটা অ্যামেন্ডেড চার্জ করে দিলাম, সেই চার্জের আন্ডারে তাকে সাজা দেওয়া যেতে পারে। আর কোনো কিছু না হলে তাকে খালাস দিয়ে দিতে পারে, সব করতে পারে। কারণ হাইকোর্ট ডিভিশন হচ্ছে কি কোর্ট? অ্যাপিলেট কোর্ট না? তো অ্যাপিলেট কোর্টের সব ধরনের পাওয়ার আছে, সুতরাং সে সেগুলো এক্সারসাইজ করতে পারে। 376 কে এভাবে করে আমাদেরকে দেখতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? এখানে একটা বিষয় খেয়াল করেন, নিচে একটা সুন্দর কথা বলছে যে এই যে 374 বা 376, 375 এর যে কার্যক্রম, যেটাকে আমরা বলি ডেথ রেফারেন্স, কি বলি এটাকে? কি ডেট বলি? রেফারেন্স। ডেথ রেফারেন্স। এই ডেথ রেফারেন্স এটা একটা কার্যক্রম, এটা একটা আলাদা একটা প্রসিডিং। তো এই প্রসিডিংটা স্টপ থাকবে, বা এটা এখন যদি আমি স্টপ থাকবে না থাকবে না বলে যদি বলি, কখন শুরু হবে? শুরু হবে এই যে তাকে যে মৃত্যুদণ্ড দিল আসামিরকে, তো আসামি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে না? আছে কি না? জি স্যার। আছে কি না? আছে। তাহলে সে আপিল যদি করে, তাহলে এই ডেথ রেফারেন্স কি চলবে নাকি স্থগিত থাকবে বলেন? স্থগিত থাকবে। স্থগিত থাকবে। বা তার যে আপিল করার যে তার যে মেয়াদ, সেই মেয়াদটা যদি শেষ না হওয়া পর্যন্ত কি এই ডেথ রেফারেন্সের কার্যক্রম শুরু হবে? না। এটাই এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে নো অর্ডার ফর অফ কনফার্মেশন শ্যাল বি মেড, মানে এই যে কনফার্মেশনের যে অর্ডারটা, মানে ডেথ রেফারেন্স থেকে যে কনফার্মেশনের যে অর্ডারটা আসবে, and এটা করা হবে না যতক্ষণ পর্যন্ত না আপিলের সময়, অথবা আপিল যদি করা হয়ে থাকে আপিল ডিসপোজ হওয়ার আগ পর্যন্ত। তার মানে এটা পেন্ডিং থাকবে। অর্থাৎ তাহলে আপনি হাইকোর্টে যখন ফাইলটা যাবে, সেখানে ডেথ রেফারেন্স এবং আপিল দুইটা একই বেঞ্চে পাঠানো হবে, দুইটা একসাথে শুনানি হবে। তাহলে কমন সেন্স কি বলে? ডেথ রেফারেন্স আর আপিল কি একসাথে চলবে, নাকি আপিল ফাইল হয়ে গেলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? স্থগিত হয়েছে। স্থগিত হয়ে যাবে। তো ধরেন হাইকোর্ট ডিভিশন হচ্ছে আপনাকে এই আপনার সাজা বহাল রাখলো, মানে ওই যে সেশনস কোর্টে যে সাজা দিয়েছে ডেথ সেন্টেন্স, সেটা বহাল রাখলো। তো যদি সেটা বহাল রাখে, তাহলে এই কনফার্মেশনটা কি, ডেথ রেফারেন্সটা কি কনফার্ম হয়ে গেল কি হলো না বলুন তো? সাজা বহাল থাকা মানে কি? কনফার্ম হলো। কনফার্ম হয়ে গেল, গুড। কারণ ডেথ রেফারেন্সের আন্ডারে কনফার্মেশনটা করার একমাত্র ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? আপিল ডিভিশনকে নাকি হাইকোর্ট ডিভিশনকে? হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশনকে। তো হাইকোর্ট ডিভিশন যখন সাজা বহাল রাখবে, তার মানে সে সাজাটাকে কি করলো? কনফার্ম করলো। কি করলো? কনফার্ম করলো। কনফার্ম। তাহলে এখন আসামি কি করবে? আসামি হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে যাবে। কিসের আন্ডারে যাবে? 103, সংবিধানের 100 আর্টিকেল 103-এর আন্ডারে সে অ্যাপিলেট ডিভিশনে যাবে। সেখানে কি করবে? আপিল করবে। যেই মোমেন্টে আপিলটা সেখানে নেওয়া হবে, হাইকোর্ট ডিভিশনের সাজা অটোমেটিক কি হয়ে যাবে? স্থগিত হয়ে যাবে। তো সাজা স্থগিত হওয়া মানে কি? এই যে কনফার্মেশন যেটা, সেটাও কি হয়ে গেল? স্টে স্থগিত। হয়ে গেল। তার মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, যখন কোনো সেশনস কোর্ট কাউকে মৃত্যুদণ্ড দেয়, তখন হাইকোর্ট ডিভিশনের যে বেঞ্চে আপিল করা হয়, সেই বেঞ্চে এই ডেথ রেফারেন্সটাও সাথে সাথে চলে যায়। মানে সেখানে সেখানে ওই আদালত দুইটা কাজ করেন, একটা হচ্ছে কনফার্মেশনের কাজ করেন, আর একটা হচ্ছে কিসের কাজ করেন?
আপিল শুনানির কাজ করেন। কনফার্মেশন এবং আপিল শুনানি দুইটা একসাথে করেন। যেহেতু তিনি আপিল শুনতেছেন, কনফার্মেশনটা তিনি কি রাখেন? পেন্ডিং রাখেন। আপিল শুনানি শেষে তিনি যদি নিম্ন আদালতে সাজাকে বহাল রাখেন, তার মানে তিনি কি সাজাটাকে কি করলেন? কি করলেন? কনফার্ম। কনফার্ম করলেন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো 103-এ যদি অ্যাপিলেট ডিভিশনে যাওয়া হয়, সেখানেও যদি সে হেরে যায়, তারপরে সে কি করবে? 105-এ কি করবে? রিভিউ করবে। কি করবে? রিভিউ করবে। সেখানেও যদি সে হেরে যায়, তখন সে আর্টিকেল 49 এর আন্ডারে কই যাবে? প্রেসিডেন্টের কাছে যাবে। কোথায় যাবে? প্রেসিডেন্ট। অনেকগুলা, মানে আপনি প্রথমে হাইকোর্ট ডিভিশনে আপিল করলেন, তারপরে সেখানে হারলেন, আপনি 103-এ অ্যাপিল ডিভিশনে গেলেন, সেখানে হারলেন, 105-এ রিভিউ করলেন, সেখানে আপনি হারলেন। তারপর আপনার কাছে কি আছে? 49। কিসের 49? কনস্টিটিউশন। সংবিধানের, মানে রাষ্ট্রপতির ক্ষমা। সেখানে হারলে তখন গিয়ে হচ্ছে আপনি, তখন আপনি 385-এর আন্ডারে সেই ডেথ রেফারেন্সটা যাবে কার কাছে? সেই প্রথম অতিরিক্ত আদালত বা দায়রা আদালতের কাছে যাবে, বলবে যে এখন তাকে ঝুলাও। তাহলে এত লম্বা একটা প্রসিজার শেষ করে এসে একটা আসামিকে কি করতে হয়? ফাঁসিতে ঝুলাইতে হয়। তো এমনি এমনি বললেই ফাঁসি হয়ে যায় না। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আপনারা আমাকে পরীক্ষা দেন তো, দায়রা আদালতের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হয় কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। 7 দিন। 7 days। 7 দিন। 150 লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল। এবার পরীক্ষা দেন হাইকোর্ট বিভাগে। আহ, আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে 60 দিন। অন্যান্য ক্ষেত্রে কতদিন? 7 দিন। অন্যান্য ক্ষেত্রে 60 দিন। তারপরে লিভ টু আপিলের জন্য কতদিন? 20 দিন। 30 দিন। 157। লিভ টু আপিল কতদিন? 30 দিন। আর্টিকেল 157 লিমিটেশন অ্যাক্ট। তারপর রিভিউ করার জন্য 30 দিন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য 7 দিন। কতদিন? 7 দিন। এটা হচ্ছে জেল কোডের 991 992 নম্বর রুলস। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য 7 দিন। ক্লিয়ার হয়েছে? অনেক সময় আপনারা একটা টার্ম শুনে থাকবেন, জেল আপিল। জেল আপিল জিনিস আর নর্মাল আপিলের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন ওই ব্যক্তির পক্ষে পক্ষে কোনো কেউ আপিল করার কেউ নাই, তার মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে সেশনস কোর্ট। তখন সে জেল অথরিটির মাধ্যমে কি করবে? আপিল করবে, মানে জেলারের মাধ্যমে আপিল করবে। এটাকে আমরা কি বলি? জেল আপিল। জেল আপিল। আর ধরেন সে একটু টাকা পয়সাওয়ালা মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন সে একজন অ্যাডভোকেট কে নিযুক্ত করছে, সে অ্যাডভোকেটের মাধ্যমে যখন আপিল করবে, এটাকে বলবো আমরা কি আপিল? রেগুলার আপিল। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো এক্সিকিউশনে, যেটা বলছিলাম একটু আগে, যে আমরা কতগুলো ধাপ পার হয়েছি দেখেন। একটা হচ্ছে ধরেন সেশনস কোর্ট। হ্যাঁ, এটা আমি বলি, সেশনস কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিল, তারপর কোথায় গেল? হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশন থেকে কই গেল? আপিলেট ডিভিশন। আপিলেট ডিভিশন থেকে কই যাবে? আবার ধরেন আপিলেট ডিভিশনে গেল, মানে আপিলেট ডিভিশনে যাই নাই, মানে আমি আবার এখানে লিখি রিভিউ করলো। তারপরে কই যাবে? প্রেসিডেন্টের কার কাছে যাবে? প্রেসিডেন্ট। এসব সবকিছু শেষ হওয়ার পর যদি বহাল থাকে, তখন গিয়ে আপনি কোথায় আসবেন? ট্রায়াল কোর্টে। 385-এ কি বলা হচ্ছে? When a sentence of death passed by a court of session is submitted to the High Court Division for confirmation, such court of session shall on receiving order of confirmation। তাহলে যখন দেখেন এই হাই কোর্ট ডিভিশনের কনফার্মেশন অর্ডারটা যখন ধরেন আহ, এখানে আর টিকলো না, তার মানে এখান থেকে সে কি করবে? এখান থেকে কোথায় আসবে? অ্যাপিলেট ডিভিশনে আসবে। অ্যাপিলেট ডিভিশন থেকে কই আসবে? সরি, এখান থেকে কই আসবে? হাই কোর্ট ডিভিশনে আসবে। হাই কোর্ট ডিভিশন থেকে কোথায় যাবে? সেশনস কোর্টে যাবে। তার মানে কনফার্মেশন অর্ডারটা দেওয়ার ক্ষমতা কার? অ্যাপিলেট ডিভিশনের নাকি হাইকোর্ট ডিভিশনের? হাইকোর্ট ডিভিশন। এটা খেয়াল রাখবেন যে যদি হাইকোর্ট ডিভিশন কনফার্ম করে, অ্যাপিলেট ডিভিশন যদি সেটাকে বহাল রাখে, হ্যাঁ, যে ঠিক আছে হাইকোর্ট ডিভিশন রায় ঠিক মতো দিয়েছে, তখন এই কনফার্মেশন অর্ডারটা কি অ্যাপিলেট ডিভিশন পাঠাবে নাকি হাইকোর্ট ডিভিশন পাঠাবে? হাইকোর্ট ডিভিশন পাঠাবে। এইটা মনে রাখবেন যে কারো একজনের মধ্যে যেন আরেকজনের কাজ যেন না ঢুকে যায়, এটা খেয়াল রাখবেন। কারণ কনফার্মেশনের ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে, তখন হাইকোর্ট ডিভিশন কি করবে? আম, এটা সেশনস কোর্টে পাঠাবে। সেশনস কোর্ট সেই অর্ডারটা পাওয়ার পর তখন হচ্ছে একটা ওয়ারেন্ট পাঠায়, তার সেই মৃত্যুদণ্ড কি করবে?
কার্যকর করবেন। এখানে একটা মজার বিষয় আছে যে প্রেগনেন্ট উমেনের কথা বলা হচ্ছে, যে যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে, ধরেন সে এতদিন জামিনে ছিল, ধরেন নিম্মির কথা যদি আমরা ধরি, ধরেন নিম্মি জেল থেকে বের হইলো, তার ট্রায়াল হচ্ছে, এর মধ্যে নিম্মি বিয়ে শাদী হয়েছে কারোর সাথে, দেন শি গট প্রেগনেন্ট। তো এই ক্ষেত্রে কি হবে, তার যে ফাঁসি যদি দেওয়া হয় সেটা কি হবে, এক্সিকিউশন অফ সেন্টেন্স পোস্টপোন হবে, কি হবে, পোস্টপোন, অথবা তাকে হবে তাকে 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 ডেথ সেন্টেন্স থেকে কি করে দেওয়া যেতে পারে, লাইফে কনভার্ট। ইমপ্রিজনমেন্ট ফর লাইফ করে দিতে পারে। এখানে আর আমাদের দেখার কিছু নাই। এবার আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ 386, এটাকে বলা হয় লেভি ওয়ারেন্ট। কি বলে, লেভি, আপনারা ফ্যামিলি কোর্টে এটা প্রচুর করবেন। এটা কি বলে, লেভি ওয়ারেন্ট। লেভি শব্দের অর্থ হচ্ছে টু ডিমান্ড, টু ডিমান্ড ফর পেইং সামথিং, মানে কোনো কিছু পে করার জন্য ডিমান্ড করা, এটাকে বলা হয় লেভি, বা উত্তোলন করা, যে আপনি আমাকে এটা দিতে হবে। তো লেভি ওয়ারেন্ট কখন আমরা পাঠাবো, খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, মানে দুই লাইনে শেষ করে দিচ্ছি। আপনাকে জরিমানা করা হয়েছে, কি করা হয়েছে, ফাইন। ফাইনটা যখন করা হবে, সাথে সাথে প্রশ্ন আসবে মাথায় যে স্যার ফাইনটা রিকভার কেমনে করবো, কি করব, রিকভার কেমনে করবো। এই রিকভারের আরেকটা শব্দ হচ্ছে কি, লেভি কিভাবে করবো। ক্লিয়ার, ওয়ার দ্যার ইজ এ ফাইন দেয়ার শুড বি সাম প্রভিশনস ফর রিকভারিং দ্য ফাইন। যেখানে ফাইন থাকবে সেখানে ফাইনটা উদ্ধার করারও কি থাকতে হবে, কি থাকতে হবে, বিধান প্রভিশন থাকতে হবে। থাকতে হবে। এই বিধানটা কোথায় বলা হয়েছে, 386। 386। আর একবার বলি কোথায় বলা হয়েছে, 386টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এভাবে করে আমরা মনে রাখবো 386। এটাকে আমরা কি বলতেছি, লেভি ওয়ারেন্ট। আপনারা যখন সিভিল জাজ হবেন, আপনারা সবাই অটোমেটিক্যালি ফ্যামিলি কোর্টের বিচারক হবেন। তো ফ্যামিলি কোর্টে যখন কাউকে কাবিন নামার কারো বিরুদ্ধে যখন ধরেন কাবিনের মামলায় টাকা দেওয়ার জন্য যখন হয়, ডিক্রি হয়, যে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা, তখন তখন যদি সে সেটা না দেয়, তখন সেই টাকাটা কিভাবে উদ্ধার করতে হয়, কিভাবে উদ্ধার করতে হয়, লেভি ওয়ারেন্টের মাধ্যমে। লেভি ওয়ারেন্টের মাধ্যমে। কারণ আপনি আপনি ফ্যামিলি লস অর্ডিন্যান্সের আন্ডারে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ফ্যামিলি ফ্যামিলি কোর্টের আন্ডারে। তো সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোথায় অ্যাপ্লাই করবেন, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোথায় বলা আছে, সিপিসি তে নাকি সিআরপিসি তে, সিআরপিসি তে। সিআরপিসি সেটা কোথায়, 386 এ। তখন আপনি এটা কিভাবে উদ্ধার হবে সেটা এখন আমরা দেখতেছি। প্রশ্ন মাথার মধ্যে প্রশ্ন রাখেন যে হ্যাঁ এখন বুঝতে পারছি যে স্যার, কারণ সেখানে এই যে তার মোহরানা টাকাটা কি হিসেবে, মানে তাকে মোহরানা টাকাটাকে কি হিসেবে দেখা হবে, ফাইন কি হিসেবে দেখা হবে, ফাইন, বা আমরা এটাকে বলি চার্জ, কি চার্জ, চার্জ অন দ্য প্রপার্টি অফ দ্য হাজবেন্ড। মানে এই হাজবেন্ডের প্রপার্টি যত জায়গাতে যাবে এই এই টাকাটা সেই প্রপার্টির উপর একটা চার্জ হিসেবে থাকবে, মানে এটার সাথে চার্জ হিসেবে অ্যাটাচ থাকবে। আপনি যতজনের কাছে হাত বদল করেন না কেন, মোহরানার টাকা দিতেই হবে, কারণ এই মোহরানার টাকাটা সেই সম্পত্তির উপর একটা চার্জ হিসেবে আরোপিত হবে। তো দেখি আমরা, চলেন তাহলে, যদি কোনো আসামিকে ফাইন করা হয় বা ফ্যামিলি কোর্টের মাধ্যমে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অর্থ আদায়, মানে হচ্ছে কাবিনের টাকা উদ্ধারের ডিক্রি দেওয়া হয়, সেক্ষেত্রে সেই টাকাটা কিভাবে উদ্ধার করা হয়। খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে, আপনারা খেয়াল করেন, কমন সেন্স থেকে খেয়াল করেন, যে তার কোনো মুভেবল বডি যদি থাকে, ধরেন কথা কথা সেই লোকটার একটা বাইক আছে, বা তার হচ্ছে বিক্রি করার মতো এরকম কোনো প্রপার্টি আছে, সেগুলো কি করে দেওয়া হবে, বা তার, খেয়াল করেন তার একটা মাছের একটা ঘের আছে, সেই মাছগুলো আমরা তুলে সেল করে দিতে পারি, তাহলে সেগুলো প্রথমে কি করা হবে, অ্যাটাচ করা হবে, পরে কি করা হবে, সেল করা হবে। কোন ওয়ারেন্টের মাধ্যমে, কোন ওয়ারেন্টের মাধ্যমে, 386 এর লেভি ওয়ারেন্টের মাধ্যমে। আপনি একজন এসআই যাবে, গিয়ে বলবে যে এই ঘের কি তোমার, বলছে জি স্যার আমার, তো তোমার তোমার এগেনস্টে তো 5 লাখ টাকা কি হয়েছে, ফাইন হয়েছে বা ডিক্রি আছে, তাহলে মাছগুলা জেলেকে খবর দাও, মাছগুলো তুলে তুলে সেল করে দাও। তখন মাছগুলো তুলে সেল করে সেই মুভেবল প্রপার্টি থেকে এটা কি আদায় করো। এটা হচ্ছে একটা প্রসিজার। এখানে কিন্তু ইমুভেবল প্রপার্টির কথা বলা হয়নি, কি প্রপার্টি, মুভেবল। আর 2 নম্বর হচ্ছে, এই ওয়ারেন্টটা এভাবে সরাসরি কোনো এসআই এর মাধ্যমে বা পুলিশের মাধ্যমে তামিল না করে বা ওসির মাধ্যমে তামিল না করে, এটাকে সরাসরি কার কাছে পাঠাবে, ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে কি ডিসি, কার কাছে পাঠাবে, ডিসি। ডিসি। ডিসি তখন সিভিল প্রসেসে, কি কি প্রসেসে, সিভিল প্রসেসে এটা উদ্ধার করবে। অর্থাৎ তখন এই লেভি ওয়ারেন্টটা কি আকারে, একটা ডিক্রি, আমরা ডিক্রি মামলা জানি না, যে ডিক্রি করাইছি না, ডিক্রি, যে মানি ডিক্রি কিভাবে উদ্ধার করতে হয় সেই স্টাইলে তিনি উদ্ধার করবেন। যখন সিভিল প্রসেসে যাবেন তখন তিনি মুভেবল এবং ইমুভেবল দুই প্রপার্টি থেকে এটা উদ্ধার করতে পারবেন। ক্লিয়ার, মজাটা বুঝছেন। যখন আপনি সরাসরি অ্যাটাচমেন্টে বা সেল করবেন ওয়ারেন্টের মাধ্যমে, আপনি যখন ওয়ারেন্ট ইস্যু করবেন ওসির কাছে বা পুলিশের কাছে, তখন সেখানে শুধুমাত্র কি বিক্রি করা হবে, মুভেবল। মুভেবল প্রপার্টি। আর যখন আপনি
কালেক্টরের কাছে পাঠাবেন, ডিসির কাছে পাঠাবেন, তখন সেখানে সিভিল প্রসেসে যখন যাবে তখন সেখানে কি যাবে? তার মানে বলতে পারেন যে ভাইয়া সিভিল এখানে তো কিছু লেখা নাই, ওসির কাছে যাবে, ভাই এখানে আস। দুইয়ে বিতে যখন বলা হচ্ছে সিভিল প্রসেস, তার মানে এতে কি প্রসেস? কি প্রসেস? ক্রিমিনাল প্রসেস। ক্রিমিনাল প্রসেস। সিম্পল। তো ক্রিমিনাল প্রসেস মানে হচ্ছে কি? ওই যে যেভাবে এসআই গিয়ে টাকা পয়সা উদ্ধার করে এরকম সিম্পল। আর সিভিল প্রসেসে গেলে মুভেবল ইমুভেবল দুইটাই, আর ক্রিমিনাল প্রসেসে গেলে কি শুধুমাত্র মুভেবল। movable। আর এখানে বলা হচ্ছে দেখেন এই ধরনের ওয়ারেন্ট কি হিসাব কি কি এই ধরনের ওয়ারেন্টকে আমরা কি ধরে নিব? ডিগ্রি। ডিগ্রি। ডিগ্রি ধরে নিব। তো আর জেলার যে ডিসি সাহেব হবে হচ্ছে কি, এটা ডিগ্রি হোল্ডার। ডিসির পজিশন কি হবে? ডিগ্রি হোল্ডার। ডিগ্রি হোল্ডার। আর ওই মানে ধরেন এই আসামি যেই উপজেলায় থাকবে সেই উপজেলায় সিভিল কোড হবে এই ডিগ্রি গিভিং কোড, মানে ডিগ্রি অ্যাওয়ার্ডিং কোড ধরে নিব। ক্লিয়ার? সেই কোডকে কি কি কোড ধরে নিব? এই যে লেখা আছে দ্য নিয়ারেস্ট সিভিল কোড বাই হুইচ দ্য ডিগ্রি ফর এ লাইক অ্যামাউন্ট কুড বি এক্সিকিউটেড শ্যাল ফর দ্য পারপাস অফ দ্য সেট কোড বি ডিম টু বি দ্য কোড হুইচ পাস দ্য ডিগ্রি। মানে এই একটা সিভিল প্রসেসের মাধ্যমে একটা ডিগ্রি এক্সিকিউট করতে হলে তো একজন ডিগ্রি হোল্ডার লাগে, লাগে না? জাজমেন্ট ডেটর তো লাগে। আমরা পাইছি, জাজমেন্ট ডেটরকে তো পাইছি, যে লোকের বিরুদ্ধে, যে আসামির বিরুদ্ধে এই ফাইনটাকে আমরা উদ্ধার করবো সে হচ্ছে কি জাজমেন্ট ডেটর। তাহলে আমাদের আর আর দুজন লাগবে, একটা হচ্ছে একটা কোর্ট লাগবে, আর একটা হচ্ছে একটা ডিগ্রি হোল্ডার লাগবে। তাহলে ডিগ্রি হোল্ডার কে? ডিসি। ডিসি। আর কোর্ট কোনটা? ওই যেই উপজেলাতে এই লোক বাস করে সেই উপজেলার সিভিল কোড হচ্ছে এই ডিগ্রি অ্যাওয়ার্ডিং কোর্ট বা ডিগ্রি পাসিং কোর্ট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখেন সিভিল কোডের ব্যাপারগুলো জেনে গেলাম। লেভি ওয়ারেন্ট যদি ডিসির কাছে আসে সেই ওয়ারেন্টটা একটা কি হিসাবে? সেই ওয়ারেন্টটা আমরা একটা ডিগ্রির মাধ্যমে ডিগ্রির মতো করে কি করতে পারবো? এক্সিকিউট করতে পারবো। তখন ডিসির ক্যাপাসিটি হয়ে যাবে কি ডিগ্রি হোল্ডার। ডিগ্রি হোল্ডার। ভেরি গুড। তবে লেভি ওয়ারেন্টের মাধ্যমে কাউকে কি করা যাবে না? অ্যারেস্ট বা অ্যারেস্ট করা যাবে না। যাবে না। বিঘ্ন। শেষ। এখানে আর অত কিছু পড়ার দরকার নাই আমাদের। তো এখানে একটা মজার মানে একটা মানবিক ধারা 388, এটা আপনারা ম্যাক্সিমাম সিভিল কোর্টে ফ্যামিলি কোর্ট যখন আমরা করবেন, এই ফ্যামিলি কোর্টে ধরেন আমরা কি করি, ফ্যামিলি কোর্টে ধরেন 3 লাখ টাকা ডিগ্রি দিলাম স্বামীকে, স্বামী এসে বললো স্যার আমি 1 লাখ টাকা দিলাম আর 2 লাখ টাকা আমি 2 মাসে দিব। কয় মাসে দিব? 2 মাস। 2 মাস। তখন আমরা এটাকে অ্যালাউ করি, ওকে ঠিক আছে তুমি ফেব্রুয়ারিতে 1 লাখ, মার্চে 1 লাখ টাকা দিয়ে দিবা, শেষ। তো এই যে ইনস্টলমেন্ট যে দিচ্ছি, হ্যাঁ, ইনস্টলমেন্ট দেওয়ার এটা কি কোর্টের প্র্যাকটিস নাকি লতে আছে? প্রশ্ন জাগতে পারে না? এটা প্রশ্ন জাগতে পারে না আমাদের? এটা লতে আছে। কোথায় আছে? এই 388 কোথায় আছে? 388। 388। এটা শুধু কি ক্ষেত্রে? ফাইনের ক্ষেত্রে অথবা ডিফল্ট ফাইনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফাইনের ক্ষেত্রে। ডিফল্ট। ডিফল্ট ফাইনের ক্ষেত্রে কি করা যাবে? যে তাকে পুরো টাকাটা না দিতে বাধ্য না করে তাকে কি 2 অথবা 3টে ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগ আছে। 2 অথবা কত, মানে 3টা, মানে যেহেতু 3-এর কথা বলা হচ্ছে 3-এর বাইরে যাওয়া উচিত হবে না। 2 অথবা 3 ইনস্টলমেন্টস তাকে বলা হবে যে ওকে ঠিক আছে ফাইন, তুমি যেহেতু পুরো টাকা দিতে পারতেছো না। যেমন কথা কথা আপনি লিভি ওয়ারেন্ট তামিল করতে গেছেন, সে কোর্টে আসছে বলছে স্যার আমার বিরুদ্ধে তো 3 লাখ টাকার একটা ফাইনের একটা অর্ডার হয়েছে, মানে আমি এটা দিতে হবে, আমি আজকে 1 লাখ টাকা দিচ্ছি আর 2 লাখ টাকা আমি কি দিব, কিস্তিতে দিব। ইনস্টলমেন্ট মানে কি? কিস্তি। তখন আপনি বলুন ওকে ঠিক আছে তুমি তুমি বাকি 3 লাখ টাকায় 3 কিস্তিতে দিবা বা 2 লাখ টাকায় 3 কিস্তিতে দিবা, এটা আপনি তাকে বলতে পারেন। আপনি এটা কমন সেন্স থেকে বা কোর্ট প্র্যাকটিস থেকে বলছেন না, আপনি এটা আইনি আপনাকে কি করছে, এম্পাওয়ার করেছে। আর এই যে টাইমটা হবে 30 দিন, আর বেশি পড়ার দরকার নেই। কয়দিন? 30 দিন। 30 দিন। 30 দিনের বাইরে যাবে না, এই যে এখানে আছে। হুম, এই যে 30 days, 30 দিন। আর কিছু পড়ার দরকার নেই, এনাফ। এরপর আমরা দেখবো যে এক্সিকিউশন অফ সেন্টেন্স অফ এসকেপ কনভিক্টস। ধরেন একটা এই যে জেল থেকে পালায় যায় না, হাজত থেকে পালায় যায় না আসামিরা, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে সে পেনাল করে 224 ধারাতে এসে ধরা খায়, মানে তাকে আবার জেল জেল থেকে পালায় যাওয়ার কারণে তাকে আবার 2 বছরের একটা সাজা দেওয়া হয়। তো এক্ষেত্রে কি হয় দেখেন, যদি জেল থেকে পলাতক আসামির যে পরবর্তী যে দণ্ড দেয় এটা যদি সিভিয়ার হয় তাহলে এটা ইনস্ট্যান্ট ইমিডিয়েটলি এটা কি করা হবে, এক্সিকিউট করা হবে। আর যদি নন সিভিয়ার হয় তাহলে একটার পর একটা কনসিকিউটিভলি চলবে। এটা জাস্ট জানার জন্য জানা, এটা কত ইম্পর্টেন্ট কিছু। আর 379-এ আমরা ওই যে 335-কে আমরা এখানে টেনে নিয়ে আসবো। বলা হচ্ছে যে তাকে, সে আগে একটা দণ্ড পাইছে পরে আরেকটা দণ্ড তাকে দেওয়া হয়েছে, এখন কি হবে, দুইটা
একটা পর একটা কি চলবে, একটা পর একটা কি চলবে, যদি না কোর্ট কি বলে যে কনকারেন্টলি চলবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে জি পারছেন? স্যার। এই 35কে এখানে দেখে নেন। 35 কি বলা আছে? ধরেন আপনি একজনকে 7 বছর দিলেন, এরপরে আপনি একজনকে 3 বছর দিলেন, 1 বছর 4 বছর দিলেন, এগুলো একটা পর একটা কি চলতে থাকবে, যদি না আপনি কি লেখেন কনকারেন্টলি চলবে। মানে নিয়ম হচ্ছে যদি কনকারেন্টলি না লেখা থাকে, যে যুগবদ্ধ ভাবে একসাথে যদি না লেখা থাকে, তাহলে কনসিকিউটিভলি চলবে, যে 7 বছর শেষ হইলে এরপরে 3 বছর, এরপরে 4 বছর। আর যদি বলে যে না কনকারেন্টলি চলবে, তাহলে 7 বছর শেষ হয়ে গেলে তো শেষ। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। এখানে কোনো কনফিউশন আছে কনকারেন্ট বা কনসিকিউটিভ নিয়ে? আবার বলি, যদি কনফিউশন থাকে, আপনি একজনকে দিলেন 7 বছর, এরপরে দিলেন 3 বছর, এরপরে দিলেন 4 বছর, তাহলে ধরেন 2001 সালে সাজা দিচ্ছেন, 2007-এ এটা এটা শেষ হবে, তারপর এখান থেকে আবার এই 3 বছর শেষ হবে, এটা শেষ হবে হচ্ছে ধরেন 2010-এ, এটা শেষ হবে 2014-তে। রাইট? এটাকে বলা হয় কনসিকিউটিভ। আর যদি লেখেন যে না সাজাগুলো একসাথে কার্যকর হবে কনকারেন্টলি যুগপৎভাবে, তাহলে 7-এর মধ্যে তো 3 ঢুকে যাচ্ছে না, 4 ঢুকে যাচ্ছে না, তাহলে 7 বছর খাটলেই তার এই 3 বা 4 বছরও কি হয়ে যাবে, খাটা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কি কনকারেন্টলি। তার মানে সে 2007 সালে কি হবে, মুক্তি পাবে। মুক্তি পেয়ে যাবে। আর কোনো কিছু আলোচনা করার কিছু নাই। এবার কি আমরা তাহলে ইয়াতে চলে যাই নাকি, এই এমসিকিউ তে চলে যাব? হ্যাঁ স্যার। ওকে, চলো এমসিকিউ তে চলে যাই। করেন, উত্তর করেন। খ হবে, আসামির উপস্থিতিতে। সবাই উত্তর করেন। 353 তো। ও সাক্ষীকে শোনাতে। সাক্ষীকে। আহ 363। খ। খ আসামির ব্যবহৃত নাম। খ। খ ও পয়েন্ট অফ ডিটারমিনেশন, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ। বিকল্প রায়। শুধুমাত্র ক্লেরিক্যাল এরর গুলো ক্লিয়ারিক্যাল বি চেঞ্জ এরর। করতে পারে। বি বি 9-এর কত? বি ফ্রি অফ কস্ট। হাইকোর্টের ডেথ রেফারেন্স। হাইকোর্টে বানাতে হয় সবগুলো। ভেরি গুড। 7 দিন। 7 দিন। এবার 7 days। এভাবে পড়লে সুবিধা হয় কি, এই যে আমি কিন্তু 150-কে এখানে নিয়ে আসছি, যখন শুনেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদেরকে বলি যে কোনো পরীক্ষা ভালো করতে হলে ওই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আগে পড়ে ফেলবেন, আপনার 50% মানে প্রিপারেশন ওখান থেকে কাভার হয়ে যায়। একটা প্রশ্ন পড়লেও এটার মধ্যে অনেক উত্তর থাকে, এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি 150, তার মানে আর্টিকেল কত 150। কথা আপনি হচ্ছে ডেথ রেফারেন্স নিয়ে বা কনফার্মেশন অফ ডেথ সেন্টেন্স নিয়ে একটা
রিটেন পরীক্ষা দিচ্ছেন, সেখানে যদি আপনি এই লাইনটা লিখতে পারেন যে 150-এর আন্ডারে 7 দিনের মধ্যে করতে হয়, তো তখন আপনার উত্তরটা অনেক ভারী হচ্ছে না, সুন্দর হচ্ছে না? এভাবে করে উত্তর দিবেন। তাহলে কয়দিন? 7 7 দিন। দিন। স্থগিত থাকে। ডেড ওয়ারেন্ট। এটাকে বলা হয় লাল ওয়ারেন্ট। কি বলে এটাকে? লাল ওয়ারেন্ট। মুলতবি রাখতে পারে বা যাবজ্জীবন দিতে পারে। বা যাবজ্জীবন দিতে পারেন। কারাগারে, জেল সুপারের কাজ। ও, গ 3। 6 বছর। এটা পড়াই নাই, দেখি কমন সেন্স থেকে বলুন তো। কোনো আসামি জরিমানা না দিয়ে যদি বিকল্প কারাদণ্ড মানে ডিফল্ট ফাইন যেটা পুরোটা যদি সে ভোগ করে ফেলে, তাহলে সে কি হবে? কমন সেন্স থেকে বল। বি। জরিমানা আদায় করা যাবে না। ওইটাই ওইটাই বলা হচ্ছে। বি। তবে আমি কিছু কেস ল দিব এখানে, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা কিন্তু ডাইরেক্টরি। কারণ দেখা যাচ্ছে যে দুদকের মামলাগুলোতে, হ্যাঁ, রাষ্ট্র ওখানে কিন্তু অনেক বেশি ফাইন করার সুযোগ থাকে। দেখা গেছে ফাইন 5 লাখ, 6 লাখ, 7 লাখ হয়ে যায়। তো সে কি করে, বলা হচ্ছে যে অনাদায়ে আরো 1 মাসের দণ্ড। তো 1 মাস খাটলে 5 লাখ টাকা দেওয়া লাগতেছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে বলুন তো? ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? রাষ্ট্র হচ্ছে। রাষ্ট্র হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু সে ওই মানে এটা খেটে ফেললেও তার কি ফাইন কি হবে না, মওকুফ হবে না। এই জন্য এখানে বলা হচ্ছে বিশেষ কারণে। এটা চলো এটা একটু দেখে আসি, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট আছে। কারণ এখন যে মাত্রার প্রশ্ন হচ্ছে আর যে ব্রিলিয়ান মানে হচ্ছে মানুষজন এখন পরীক্ষা দিচ্ছে, আপনাদের এদের সাথে ফাইট করতে হলে এইসব জানতে হবে। ভাইভাতে অনেক আলোচনা হয়, যদি এটা বলতে পারেন তো তারা খুব খুশি হয়ে যাবে। যেমন এখানে একটা লাইন আছে, আমি দেখাই। 386 এর কই, ওই যে এখানে, এই যে ইফ দা, এটা বলো তো দেখি কাব্য। If the sentence directs that in default of the payment of the fine, the offender shall be imprisoned, and if such offender has undergone the whole such imprisonment in default, no court shall issue such warrant unless for special reasons to be recorded in writing it considers necessary to do so. মজা না? যে বলা হচ্ছে হ্যাঁ সেটা খেটে ফেলছে, তখন বলছে ওয়ারেন্ট আর দেওয়া যাবে না আনলেস, এই যে কোর্টকে কি দেওয়া হয়েছে, কোর্টের হাত কিন্তু খোলা রাখা হয়েছে নাকি বন্ধ করে দেওয়া হয়েছে? কি হয়েছে? খোলা রাখা হয়েছে বিশেষ কারণে, স্পেশাল রিজনস এর জন্য পারবে। এবার এবার আমি তোমাদেরকে একটা কেস তো বলি, যে সাথে সাথে এটা হচ্ছে ইয়া পেয়ে যাবা। কেস লটা হচ্ছে, এটা লেখা, এটা হচ্ছে আব্দুল মান্নান ভার্সেস বাংলাদেশ। মানে এভাবে করে পড়লে ইনশাল্লাহ লয়ার হিসেবে ভালো করবা, জাজ হিসেবে ভালো। আব্দুল মান্নান ভার্সেস বিডি 13 বিএলসি, 13 বিএলসি 657। এই কেসে বলা হচ্ছে বলা হচ্ছে এই যে ইন ডিফল্ট অফ ফাইন যেটা আছে না, এটাকে এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট। কি পানিশমেন্ট বলা হচ্ছে? ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট। সো সে এই ফাইন্যান্সিয়াল পানিশমেন্টটা শুধু জেল খাটার মাধ্যমেই শেষ হয়ে যাবে
না, কি বলা হচ্ছে, শুধু জেল খাটার মাধ্যমে এটা শেষ হয়ে যাবে না। তার বিরুদ্ধে 386 এর 1 এর বি এর আন্ডারে মানে হচ্ছে প্রসিড করে এই টাকাটা তার সেখান থেকে ডিক্রির মতো করে তুলে নিতে হবে। ক্লিয়ার? এই মামলা স্যার স্যার রেফারেন্সটা আরেকবার 13 বিএলসি 652 657 657। এখন তো 70,000 তাকে 5,58,70,000 টাকা জরিমানা করা হয়েছিল। কত? 5,58,70,000 টাকা। হ্যাঁ, তো সেখানে সে, এবং বলা হচ্ছে সে, এবং বলা হচ্ছে যে এডিশনাল 3 মাসের সাজা দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি সে সাজা 3 মাসের সাজা দেওয়া হয়েছে এবং অনাদায়ে হচ্ছে আরো 2,74,35,000 টাকার একটা জরিমানা করা হয়েছে। সে কি করছে? 3 মাস সাজা খেটে বের হয়ে গেছে। তাহলে সে এখন বলতেছে তাহলে আমি আর 2 কোটি টাকা দিতে বাধ্য নই। তাহলে এটা কি কমন সেন্স কি বলে যে এরকম সুযোগ থাকা উচিত যে 3 মাস খেটে গেলেই 3 কোটি টাকা মাপ, 2 কোটি টাকা মাপ, সুযোগ থাকা উচিত? উচিত? কথা বলে না। না। উচিত না। তাহলে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট যেটা আছে, যারা মানে এই সমস্ত কিছু কিছু যে ফিনান্সিয়াল ক্রাইম যেগুলো, এগুলোতে আসামিরা অনেক বেশি সুযোগ পেয়ে যাবে। তাদের কাছে মনে হবে ওকে, আমি 3 মাস সাজা খেটে বের হয়ে যাই, 3 কোটি টাকা তো আমাকে আর দেওয়া লাগবে না। তাহলে তখন তুমি 386 এর 1 এর এর আন্ডারে না যেতে পারলো কিসের আন্ডারে যেতে পারবা? কিসের আন্ডারে? বি এর আন্ডারে। হুম। তো সেখানে এই কেসে এটা বলা হচ্ছে যে এটা একটা ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট। সুতরাং সে এটা খেটে বের হয়ে গেলেও তার এই মানে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে 386 এর 1 এর বি বি এই বি এর মাধ্যমে আমরা কি করতে পারবো, সেটা তুলে নিয়ে আসতে পারবো। ওই যে ডিক্রি আর কি, মানে জেলা কালেক্টরকে বলা যে আপনি এটা তুলে নিয়ে আসেন। ক্লিয়ার? বোঝা গেছে? এই জন্য এখানে বলা আছে আনলেস ফর সাম স্পেশাল রিজনস। এইটা হচ্ছে সেই স্পেশাল রিজন যে ফিনান্সিয়াল ক্রাইম করছে, সে 3 মাস সাজা কেটে 2 কোটি টাকা মুকুব হয়ে যাবে, এটা তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না, তাকে সে টাকাটা দিতেই হবে। ক্লিয়ার? নিশ্চয়ই আদালত বিবেচনা করে সেই ফিনান্সিয়াল যে ফাইনটা তাকে দিয়েছিল, নিশ্চয়ই সে ওই ওই ধরনের বড় ধরনের মানি এমবেজল করছে, বা বড় ধরনের রাষ্ট্রের ফান্ড সে মেরে দিছে, বা বড় ধরনের আর্থিক অসঙ্গতি সে করছে এই কারণে। এই জন্য এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা ডাইরেক্টরি। প্লাস সেখানে বলা হয়েছে যে কোনো যদি স্পেশাল রিজন থাকে তাহলে এটা কোর্ট করতে বাধ্য না, তাকে ওয়ারেন্ট দিয়ে আনাবে। ওকে, 20 নম্বর থেকে 30 দিন। পড়াইছিলাম কয়দিনের মধ্যে দিতে হবে? 30 দিনের মধ্যে। কিস্তি, ম্যাম, কিস্তি মানে 30 ডেজ, শেষ, আর কিছু বলা লাগবে না। 2006 সালের পর থেকে রদ করা হয়। খ। ভেরি গুড, এটা খুব ট্রিকি ছিল। হুম। ওই যে যেটা বলছিলাম যে দা কোর্ট কি মানে হচ্ছে, এক্সিকিউশনটা তো আসলে যে কোর্ট দিছে সেই কোর্টই এক্স্যাক্টলি করবে। এক্স্যাক্টলি যে যে কোর্ট ডিক্রি দিবে সেই কোর্টই এক্সিকিউট করবে, যে কোর্ট সাজা দিবে মানে সেন্টেন্স দিবে সেই কোর্টই সেটা এক্সিকিউট করবে। এখানে একটা পাকিস্তান আমলের একটা কেসের কথা বলি, যে আহ, এটা খুব মজার ঘটনা আছে। এ কোর্ট সাজা দিছে, মানে এটা হচ্ছে এ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে বি ডিস্ট্রিক্ট। তো সাজা দিছে হচ্ছে এই ডিস্ট্রিক্ট, এই দিছে। তো সেটা হাইকোর্ট ডিভিশন হয়ে ঘুরে টুরে আসছে, এসে এখন এটাকে বি ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে কার্যকর করার জন্য। তখন বলা হচ্ছে এটা অবৈধ। পাঠাইতে হবে কার কাছে? কার কাছে পাঠাইতে হবে? এর কাছে। এর কাছে পাঠাইতে হবে। এটা একটা পাকিস্তান আমলের কেস, এটা জানার দরকার নাই, সামনে আগাই। 24। জেনারেলি তো আগেরটা শেষ হওয়ার পরেই হবে, পূর্বের সাজার বাকি মেয়াদ শেষ হওয়ার পরে। হুম।
রাইট। যদি সিভিয়ার হয় তাহলে ইমিডিয়েটলি। ভেরি গুড। সাধারণ নিয়ম, এখানে কিন্তু ট্রিক্স দিয়ে দিচ্ছি। সাধারণ নিয়ম কি হবে? কনজিকিউটিভলি। ভেরি গুড, এগুলো খেয়াল রাখবা উত্তর দেওয়ার সময়। হ্যাঁ, মানে দেখলেই চোখ বড় করে করে কনকারেন্টলির মধ্যে চলে যাবে না। যে সাধারণ নিয়ম হচ্ছে কি, সাধারণ নিয়ম হচ্ছে কনসিকিউটিভলি, জেনারেল নিয়ম কি কনসিকিউটিভলি। আর যদি ম্যাজিস্ট্রেট যদি লিখে দেয় কনকারেন্টলি তাহলে সেটা হবে। 27 কি? কনজিকিউটিভলি তো চলার কথা, এটাও একটার পর আরেকটি। ও প্রমিস। যাবজ্জীবন দিছে না? জি ভাইয়া। তাহলে কনসিকিউটিভে আর কোনো কিছু আছে, তার জীবনই তো সেখানে শেষ। কি হবে? কনকারেন্টলি। ক। এ। এই যে এখানে কিন্তু বলা হচ্ছে যে 14 বছরের কম শিশুদেরকে কি কি করা যাবে না করা যাবে হোয়াট এভার, কিন্তু এটা আমরা পড়ি নাই কেন? কারণ এটা কোন আইন দ্বারা বাতিল হয়ে গেছে? শিশু শিশু আইন। শিশু আইন। হুম। এই যে কোন ধারা অনুযায়ী? 54 ধারা অনুযায়ী শেষ। এটা আর আর পড়াই নাই যেহেতু আর দাগাই দিলাম। ঠিক আছে, সো এভাবে করে যখন আমরা এমসিকিউ করবো বা আমরা যদি ডিটেলে যখন পড়বো এই ধারাগুলো নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 400 থেকে শুরু করবো, 400 থেকে 500, মানে এর মধ্যে যা যা আছে আগামী 2টা ক্লাসে সিআরপিসি ইনশাল্লাহ শেষ করে দিব। আজকের ক্লাসে কারো কোনো কনফিউশন আছে, কোনো জিজ্ঞাসা আছে? সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ক্লাস মেবি রবিবার রাতে নেওয়া হবে, এটা গ্রুপে জানাই দেওয়া হবে। ক্লাস খুব দ্রুত নিয়ে নিব। আপনারা যারা এর মধ্যে জুডিশিয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আপনাদের প্রতি আমার সাজেশন হবে নিজের মতো করে পড়তে থাকেন। মানে আমরা তো একটা স্টাইলে আগাচ্ছি, নিজের মতো করে পড়তে থাকেন। কোথাও কনফিউশন থাকলে আমাকে সরাসরি ডিরেক্ট মেসেজ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারেন, ভয়েস পাঠাইতে পারেন সুন্দর করে বুঝায়, তাহলে আমি এটা উত্তর সরাসরি দিয়ে দিব। আর এতদিন যা কিছু পড়ছেন সেভাবে আগায় যান। প্রিলি টেকা খুবই সহজ, খুবই সহজ। প্রিলি নিয়ে এত টেনশন করার কিছু নাই, কারণ 60% তো ল থেকেই আসবে। সেখান থেকে যদি আপনি মিনিমাম 35টা কারেক্ট করতে পারেন, আর বাকিগুলো তো সহজেই হয়, যেমন ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, এগুলো সবাই পারে। ম্যাথ তো খুবই ইজি, কয়েকটা ম্যাথ আসে, সেগুলো আপনারা দিতে পারবেন। প্রিলি নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আর মাথা ঠান্ডা রেখে সঠিক বিধানটা জানতে হবে, কনফিউজ থাকা যাবে না। একটা বিষয় যদি কনফিউশন অ্যারাইজ করে, সাথে সাথে এখানে স্টপ। সো লং ইউর কনফিউশন ইজ নট বিং রিমুভড, হ্যাঁ, মানে আপনি আর সামনে আগানো দরকার নেই। ওটাকে দরকার হলে একটা স্টার দিয়ে লিখে, কোনো একটা নোট খাতাতে সেটাকে লিখে আপনার কোনো বড় ভাই বা কারো কাছে ফোন দেন, তার থেকে বিষয়টা জেনে নেন। আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, যাই পড়েন না কেন কনফিউশন লেস ক্লারিটির সাথে পড়া শেষ করেন। আর একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়েন। যেমন নিশ্চয়ই আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এর মধ্যে সলভ করে ফেলছেন। সলভ করলে যেটা হয়, আপনারা এক্সামিনারের মাইন্ড পড়তে পারবেন যে তিনি কোন কোন জায়গা দিয়ে হাঁটেন, কোন কোন জায়গায় কোন কোন ধারায় হেঁটে সেই ধারার কোন কোন বিধানকে তিনি প্রশ্নে নিয়ে আসেন আর জিজ্ঞেস করেন। তাহলে এক্সামিনারের মাইন্ড সেখান থেকে রিড করার একটা সুযোগ থাকে। কখন? যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি এবং সেগুলো সলভ করে ফেলি। এই যে একটু আগে যেটা বললাম যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার বিধান 7 দিন, তো আমি কিন্তু প্রশ্নের মধ্যে 150 আর্টিকেলটা লিখিয়ে দিচ্ছি। অনেক সময় আসতে পারে যে এটা কোন আর্টিকেলে আছে, 150-তে আছে। তো এইভাবে করে প্রশ্ন পড়ার মধ্য দিয়েও কিন্তু অনেক উত্তর জানা যায়, অপশনের মধ্যে অনেক উত্তর জানা যায়। এবার ধরেন এটা এই অপশন থেকে আসলো, নেক্সট টাইম অপশন থেকে আবার প্রশ্ন আসতে পারে, রাইট? এরকম মানে একটা এমসিকিউ কে মিনিমাম 7-8টা মানে প্যাটার্নে আবার নতুন করে রিঅ্যাপিয়ার করানো যায়। এই জন্য আমি বারবার বলি আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করেন, তাতেই 50% কাভার হয়ে যাবে। আর যেহেতু আপনারা এলএলবি স্টুডেন্ট, সবগুলো ল তো মোটামুটি পড়ছেন, একটা আইডিয়া আপনাদের হয়েছে। তো কি কি পড়বেন? একটা ল থেকে পানিশমেন্টটা নিশ্চয়ই দেখে নেবেন। পানিশমেন্ট ফোরাম, ফোরাম মানে হচ্ছে কোন কোর্টে গেলে কি বিচার হয়, কোথায় আপিল হয়, এক্সেপশন কি, যে এখানে একটা মারাত্মক এক্সেপশন আছে, যেমন হচ্ছে কি বলে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের হচ্ছে আহ, গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার একটা বিধান আছে। যে এই ধরনের কিছু খুবই দারুণ এক্সেপশনাল কিছু ব্যাপার স্যাপার, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে কিছু এরকম মজার মজার বিধান আছে, এগুলো দেখে নিবেন।
তো এই যে ফোরাম, পানিশমেন্ট, এক্সেপশন, ডেফিনেশন, হ্যাঁ, এগুলো দেখে নিলে হবে। প্রসিজার অতটা না দেখলেও চলবে। তবে কোনগুলো দেখবে প্রসিজার, যেগুলো না দেখলেই নয়, যেগুলো ছাড়া কোর্ট চালানো যায় না, যেমন হচ্ছে ধরেন সিপিসি অর্ডার 9, যেমন আমাদের এখানে আজকে যে বিষয়গুলো টুকটাক পড়লাম, বা চার্জ গঠনের যে ব্যাপারগুলো, হ্যাঁ, বা আপিলের যে বিষয়গুলো, এই প্রসিজারাল বিষয়গুলো তো অবশ্যই আপনাকে জানতে হবে, কগনিজেন্সের বিষয়গুলো। এর বাইরে বাকি প্রসিজারাল বিষয় না জানলেও চলবে, কিন্তু যেটা মাস্ট জানতে হবে সেটা হচ্ছে পানিশমেন্ট, ফোরাম, এক্সেপশন, ডেফিনেশন। ক্লিয়ার? এগুলো পরে পরে আপনারা আগায় যান, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে? আর কারো যদি কোনো পরামর্শ থাকে আমাকে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের সাথে কথা বলবো। ওকে? আর এমনি আমি বিজিএস প্রিলিমিনারির আগে 4-5টা সেশন নিব, ওভারঅল সবগুলো লকে কভার করে, ইনশাল্লাহ। সেখানে ইন্টারেকশন হবে, শুধু আলোচনা হবে, প্রশ্ন হবে, উত্তর হবে, আর কনফিউশন গুলো সব আমরা রিমুভ করে দেওয়া হবে ওখান থেকে। ওকে? ঠিক আছে? ওকে স্যার। জি ভাই। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাস। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।